আচ্ছা দেখেন ভাই, তো আমাদের ওয়েব ডিজাইনের পরে কিন্তু আরেকটা পার্ট থাকে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। তো আমরা এখানে ডেভেলপমেন্ট আমাদের টার্গেট না, যদি আমরা লাস্টের দিকে কিছু সময় বের করতে পারি আমরা ডিসকাস করব, জেনে রাখবো যে অ্যাটলিস্ট ওইখানে কি কি হয়, কিভাবে কাজ হয়। কিন্তু আমাদের মেইন ফোকাস করবে কিসের উপরে? ডিজাইনের উপরে। ওয়েব বা ওয়েবই মেইনলি বলা হয়। ওয়েবের যে কোনো কাজের স্টার্টিং প্লেস হচ্ছে আপনার ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন দিয়ে স্টার্ট করতে হয়। অ্যাটলিস্ট যে ডেভেলপমেন্ট শিখে ওরও কিন্তু ফার্স্ট ওয়েব ডিজাইনটা শিখে নিতে হয়। সেই জন্য আমাদেরও সেই থেকে মানে আমাদের ওয়েব ডিজাইনটা শেখা। তো আমাদের এটা কোর্স মডিউল হবে। এখানে আমাদের 36 ক্লাসের একটা কোর্স মডিউল করা আছে। এখানে মেবি 4টা কি 3টা এক্সাম আছে, আর বাকি সবগুলাই আমাদের ক্লাস, ডিসকাস ক্লাস। এক্সাম আমি যেগুলা দেখাবো এগুলাই হয়তো আপনারা পিসি দিলাম, একটু লিখলেন, লিখে দেখাইলেন, কোনটা সমস্যা ধরতে পারলাম যে এটা বুঝতে ঝামেলা হয়েছে, আবার ক্লাসটা রিভিউ করলাম, এই জিনিসটাই আছে, বুঝছেন? তাছাড়া এক্সামের উপরে ঠিক যে তেমন কিছু ডিপেন্ড করবে তা কিন্তু না, যে আমি আপনার মার্কিং করবো, সার্টিফিকেট দিব না, এই ধরনের কিছু না। হ্যাঁ, সার্টিফিকেট দিব, কিন্তু আমরা ধরেন যে এটা ওরকমই না যে আপনি এক্সামে এই করলে সার্টিফিকেট দিব না। অ্যাটলিস্ট এক্সামটা নিলে আপনাদের কি হলো, আপনারা নিজেরা একটু চেষ্টা করলেন, আরো আপনাদের জন্য শেখাটা ভালো হবে। এই জন্যই আমাদের এক্সামটার ব্যবস্থা। তো আমাদের স্টার্টিং হবে এইখান থেকে। মেইনলি আমাদের ইন্ট্রোডাকশনের দরকার হচ্ছে না, কারণ আমরা এর আগে থেকেই সবাই কথা বলে আসতেছি। স্যার অনেক পরিচিত আমার অনেক আগে থেকেই, আপনারাও অনেকদিন আসতেন, ভাইয়ের সঙ্গেও একদিন গিয়ে কথা হয়েছে। এতে মেইনলি সবাই আমাদের পরিচিত। আপনাদের ক্লাসে শুধু আরো অনেকেই আছে পরিচিত, তাই না? অনেকেই আসছিলেন, আমি গিয়ে কথা বলে আসছি। তো আমরা ডিসকাশন, ইন্ট্রোডাকশন নিয়ে আর কোনো কথা বলতেছি না, ডাইরেক্ট আমরা এইচটিএমএল নিয়ে আলোচনা করি। এইচটিএমএলটা আসলে কি, বা ওয়েব ডিজাইনে এর গুরুত্ব কতটুকু, বা আমরা আমাদের যে কাজ হবে এই কাজে কোন কোন টেকনোলজি বা কোন কোন ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজটা আবার বলতে এখানে কি বোঝানো হচ্ছে, মানে ল্যাঙ্গুয়েজটা বলতে এটাই বোঝানো হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের ওয়েবের জন্য এক একটা কমান্ড। এক একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু এক একজনের মুখের ভাষা। আমি আপনার সঙ্গে কথা বললে কিন্তু আমাদের মুখের ভাষা একটা, কারণ আপনি এটা ছাড়া আমার কথা কি বুঝতে পারবেন? আমি যদি হাত এলোমেলো করি বুঝতে পারবেন না। ঠিক তেমন কম্পিউটারকে যদি আমরা বলে একটা ওয়েব পেজ তৈরি হয়ে যাও, সে কিন্তু ওয়েব পেজ তৈরি করবে না, ওকেও কিন্তু কিছু ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাকে বুঝাই দিতে হবে। এটাই মেইনলি আমাদের এই যে এই কোর্সের মডিউল, যে যে ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে আমরা আলোচনা করব, এটা ওয়েব পেজ গুলো ক্রিয়েট করবে। তো এখানে ওয়েব পেজ গুলো ডিজাইন করার ক্ষেত্রে মেইনলি 3টা ল্যাঙ্গুয়েজ, 3টা না 2টা ল্যাঙ্গুয়েজ মেইনলি ইউজ হয়। সঙ্গে থাকে একটা স্টাইল শিট, ওটাকে আমরা একটা ল্যাঙ্গুয়েজ বলবো না, একটা স্টাইল শিট বলবো। ওটা স্বয়ংসম্পূর্ণ না, এইচটিএমএল এর সঙ্গে এমবেডেড হয়ে কাজ করে। আর ল্যাঙ্গুয়েজ বলবো কোনটাকে? এইচটিএমএল, যেটা এটা একটা ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর ফুল মিনিং হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা মেইন যখন আমাদের তৈরি হয়, আপনাদের ওইখান থেকে দেখতে অসুবিধা হচ্ছে? এই সাইডে বসতে পারেন বা ইয়াসিন ভাইয়ের পাশে বসতে পারেন যদি দেখতে বা শুনতে একটু প্রবলেম হয়। হ্যাঁ, আর এমনিতে দেখা যাচ্ছে। HTML, যেটা HTML এর ফুল মিনিং বলবো আমরা কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মেবি 1991 এ এর তৈরি হয়, উদ্ভাবন হয়। এটার আপনারা টোটাল কবে তৈরি হয়েছে এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আমি দেখতে চাই, আপনাদের একটা সাইটের নাম বলছিলাম, মনে আছে কি? W3 স্কুল। এটা হচ্ছে আপনার ওয়েব ডিজাইন শেখার জন্য, মানে বেসিক ফান্ডামেন্টাল যে জিনিসগুলা এখানে সবগুলাই আছে। এবং এই W3 স্কুল এমন একটা অর্গানাইজেশন দ্বারা তৈরি, যারা হচ্ছে আপনার একটা HTML এর নতুন কিছু আপডেট হলে এখানে এসে কিন্তু সেটা দেখানো হয়, অন্য কোনো সাইট না। এটা ধরতে পারেন যে এই ইসের কি বলবো, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery এগুলোর দলিলপত্র, বুঝছেন? আপনাদের আহসানুল্লাহ যদি একটা নতুন নিয়ম হয়, স্যার আপনাদের জানাই দেন না? আমরা যদি বাইরের স্যার হই, আমরা কি এখানে জানাইতে পারবো আপনাদের যে আপনাদের এই করতে হবে, আপনাদের স্যার ঠিক আপনাদের নোটিশ বোর্ডের নোটিশ দেয়। তো এখানেও ধরেন ব্যাপারটা ওইরকম, এটা একটা নোটিশ বোর্ড, কার জন্য? HTML, CSS এর জন্য। এটা আপনারা ফলো করবেন, এটা ফলো করলে আরো অনেক ভালো ভালো কিছু শিখতে পারবেন। আমি আপনাদের এইখান থেকে একটা জিনিস দেখিয়ে দিই।
এই কবে তৈরি হচ্ছে হয়ে গেল ইন্ট্রোডাকশন, এই যে এটা HTML ফার্স্ট তৈরি হয় কত সালে? 1991 সালে। তারপরে HTML2 আসে 1995 সালে, HTML3 আসে 1997 সালে, HTML4 আসে 1999 সালে। HTML নামে একটা ভার্সন পাবলিশ হয় যেটাকে বলা হয় DHTML, ডাইনামিক HTML। বুঝছেন? HTML বলা যাবে না, আবার অনেকটা HTML এর মতো। HTML এর যেমন ট্যাগ হয়ে কাজ করে, এটা অনেকটা ট্যাগ হয়ে কাজ করে। তো এটা আসে আপনার 2000 সালে, আর HTML5 যেটা এটা 2014 সালে। এই মিলে হচ্ছে আমাদের HTML এর যে 6টা ভার্সন রিলিজ হয়েছে, 6টা ভার্সনের এই ভার্সনের রিলিজ ডেট এটা, বুঝছেন? তো এইখানে মেইনলি এখন আমাদের এই কোর্সের উদ্দেশ্য যে আমরা HTML4 and HTML5 নিয়ে ডিসকাস করা। আর HTML এর বাকি জিনিসগুলো নিয়ে ডিসকাস করব না, কিসের জন্য? ওইগুলো এখন আমাদের অত কাজে আসে না। ওইগুলা থেকে তৈরি হতে হতে আমাদের কি আসছে? HTML4 আর 5 আসছে। এটার মধ্যে বাকিগুলা আছে, যার জন্য আমরা ওইগুলা, আর কাজের ক্ষেত্রে আমাদের কবে কোন সনে তৈরি হচ্ছে এটা কিন্তু কাজের ক্ষেত্রে লাগবে না। আমরা শুধু একটু জেনে রাখার জন্য, যেন কখনো কোথাও ভাই গেলে যদি একটু জিজ্ঞেস করলো HTML কত সালে তৈরি হয়েছে, কয়টা ভার্সন চলে, অ্যাটলিস্ট বলতে পারবো 1991 সালে এর তৈরি, আর এ পর্যন্ত রিলিজ হয়েছে 6টা ভার্সন, যার মধ্যে একটা HTML আর বাকিগুলো সবগুলোই HTML। এই হচ্ছে আমাদের 6টা ভার্সন। তো এখন আমাদের যে ওয়েব ডিজাইন যে কোর্সটা বা ওয়েব ডিজাইন যে পার্টটা, এখানে HTML এর কাজটা কি, বা ওয়েব ডিজাইন করতে আমাদের কি কি লাগবে? আমরা যদি দেখা যাচ্ছে একটা ভিজিটিং কার্ড বানাইতে চাই, কি লাগে? একটা ফটোশপ লাগে, তাই না? ফটোশপ দিয়ে আমরা এটাকে কাজ করি। বা আমরা যদি দেখা যাচ্ছে যে একটা সিভি তৈরি করতে চাই, মাইক্রোসফট ওয়ার্ডের একটা সফটওয়্যার লাগে, সফটওয়্যার দিয়ে আমরা ক্রিয়েট করতে পারি, তাই না? যেমন যে এটা মাইক্রোসফট ওয়ার্ড। তো এখন আমাদের জানার বিষয় যে ওয়েব ডিজাইন করতে আমাদের কি কি লাগবে। না, ওয়েব ডিজাইনের সঙ্গে আমাদের সি++ তেমন লাগবে না। আচ্ছা, আমি বলি ল্যাঙ্গুয়েজটা, ওটা তো আমাদের একটা এডিটর গেল, লেখার জন্য একটা এডিটর। আমাদের মেইনলি ল্যাঙ্গুয়েজ পার্ট কি লাগবে? যেমন আপনি ইঞ্জিনিয়ারিং পড়বেন, ইঞ্জিনিয়ারিং পড়তে অবশ্যই একটা ভার্সিটিতে যাইতে হবে। তো এখানে তো মেইন জিনিসটা কি হবে? আমাদের পড়াশোনা সাবজেক্টগুলো, তাই না? আপনাদের কম্পিউটার ফান্ডামেন্টাল পাবেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাবেন, ম্যাথমেটিক্স পাবেন, ফিজিক্স পাবেন। এই সবগুলো পড়েই তো আপনি একজন ইঞ্জিনিয়ার হবেন, বা আমরা একজন ইঞ্জিনিয়ার হবো। তো এইখানে ঠিক তেমনই যে ওয়েব ডিজাইন করতে আমাদের কি কি লাগবে। ওয়েব ডিজাইন করতে আমাদের মেইনলি 3টা জিনিস লাগবে, আরো একটা জিনিস আমরা সঙ্গে রাখবো, ধরবো 4টা জিনিস লাগবে। 3টা জিনিস কোন 3টা জিনিস? HTML একটা, CSS একটা, জাভাস্ক্রিপ্ট একটা, আরেকটা লাগবে, সেটা ধরবো ফটোশপকে এই জন্য ধরবো, ফটোশপ আমাদের অতটা কম্পালসারি না, তারপরে আমাদের রাখাটা বেটার। কেন? ক্লায়েন্ট যখন একটা কাজ দেন, ক্লায়েন্ট কাজটা আপনাকে 2 ভাবে দিতে পারে। একটা আপনাকে আইডিয়া শেয়ার করে বলতে পারে, আর একটা আপনাকে ফটোশপে সে একটা চিত্র অঙ্কন করে দিতে পারে, যেটাকে আমরা বলি PSD ফরম্যাট, বুঝছেন? যেটাকে আমরা বলে থাকি PSD ফরম্যাট। তো আবার সে কিন্তু আপনাকে আইডিয়া শেয়ার করতে পারে যে ভাই, আপনার ahsanullah.com নামে একটা সাইট আছে, ওই সাইটটা একটু ফলো করেন, ওখানে সাইড বারে একটা মেনু আছে, ওইটা আমাকে না দিয়ে ওইটা বাদ দিয়ে আমাকে টোটাল পেজটা ডিজাইন করে দেন, এভাবেও কিন্তু সে বলতে পারে না। আবার কিন্তু সে কি করতে পারে? ফটোশপ দিয়ে আপনার ঠিক তার ইচ্ছা অনুযায়ী একটা ছবি অঙ্কন করে বা একটা পেজ এঁকে আপনাকে দিতে পারে। এটা অনুসারে আপনাকে HTML CSS করে দিতে পারে। তো এখন আমার কথা হচ্ছে যে সে যেহেতু ফটোশপ দিয়ে একটা ওয়েব পেজ অঙ্কন করে দিবে, আমি ওইটাকে HTML CSS না করে ডাইরেক্ট যদি আমি ওয়েব পেজে তুলি, তাতে আমার সমস্যা কি হবে? বুঝতে পারছেন কি ব্যাপারটা? ধরেন আপনি আমাকে একটা ওয়েব পেজের কাজ দিলেন, বা আমি আপনাকে একটা ওয়েব পেজের কাজ দিলাম, কি করলাম? আমি ফটোশপ দিয়ে অঙ্কন করে দিয়ে দিলাম যে সুজাত ভাই, আমাকে এইখানে একটা মেনু, এইখানে আমার একটা লোগো, এইখানে একটা ব্যানার, এইখানে একটা ফুটার, সাইডবার, এইভাবে আমাকে একটা পেজ ডিজাইন করে দিলেন, আমি ফটোশপ দিয়ে অঙ্কন করে দিলাম। আপনি কি করলেন? ওটা যে HTML CSS কি করার দরকার আছে, আমি এইটাই ডাইরেক্ট ওয়েবে তুলে দিই।
তাহলে এখন ওইটা ওয়েবে তুললে কি ধরনের প্রবলেম হতে পারে এটা আমাদের জানা নেই, তাই না? এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জানা নেই, তাই না? তো হ্যাঁ, এই ব্যাপারটা বলি যে ওয়েবে কিসের জন্য আমাদের কোডিং এর হেল্প নিতে হয়। ওয়েবে ইমেজগুলা ইন্টারঅ্যাক্টিভ না, মানে অ্যাক্টিভ না, সক্রিয় না, ওরা এখানে নিষ্ক্রিয় থাকে। আপনি যদি একটা ওয়েব পেজ অঙ্কন করে টোটালি যদি আপনি সেটাকে সার্ভারে আপলোড করেন বা সার্ভারে রাখেন, ইউজার ধরেন যে সে ক্লিক করলো, আপনার সার্ভিসগুলো দেখতে চায় বা আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, কন্ট্যাক্টটা দেখতে চায়, তাহলে কিন্তু কন্ট্যাক্টে যাবে না, কারণ ওটা তো একটি ইমেজ। ওই শুধু একটাই, যেমন আমি একটা ওয়েব পেজ ভিজিট করাই আপনাদের। এই একটা ওয়েবসাইট, এইখানে যখন একজন আসবে, যদি এটা নর্মালি একটা ইমেজ হয়ে থাকে, ওয়েব পেজের মধ্যে কিন্তু ইমেজ সেট করা হয়, ইমেজ যে একদমই থাকে না তা না। যেমন এটা আমার একটা কি ইমেজ না, দেখেন আমি ইমেজের উপরে যতই ক্লিক করি, এটা কি আমার কিছু বলে, কোথাও নিয়ে যায়? নিয়ে যাবে না কিন্তু। কিন্তু আমার দেখার ইচ্ছা হলো যে এদের কন্ট্যাক্ট আমি একটু দেখতে চাই, ক্যারিয়ারটা বা গ্যালারিটা বা টিমটা, যে কোনো একটা কিছু দেখতে চাই। তো হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতে। তো এখন যদি আমরা এখানে ক্লিক করে দেখেন, ওয়াই কিন্তু এখানে চলে যাবে, দেখছেন? আপনার সেই অ্যাড্রেসটা বের করে দেখাচ্ছে, কন্ট্যাক্ট করার মতো জায়গা করে দিচ্ছে। আপনি যদি অ্যাওয়ার্ডে ক্লিক করেন, দেখেন অ্যাওয়ার্ডে চলে যাচ্ছে। অ্যাটলিস্ট অ্যাক্টিভ মানে ইউজারের ইচ্ছা অনুযায়ী সে একটা রিপ্লে দিচ্ছে। ইউজার চাচ্ছে আমি তাদের সম্পর্কে একটু জানতে, অ্যাবাউটে ক্লিক করতে, সে অ্যাবাউট পেজটা বের করে দিচ্ছে। ইউজার চাচ্ছে যে আমি হোম পেজটায় যাব, তাদের হোম পেজটা একটু ভিজিট করব, সে হোম পেজটা বের করে দিচ্ছে। অ্যাটলিস্ট আমরা যদি ফটোশপ দিয়ে অঙ্কন করে ইমেজটা দেই, তাহলে কিন্তু এরকম অ্যাক্টিভ হবে না। এই যে যেমন না, এখানে ক্লিক করলে কিছু বলে, ওইটা ঠিক তেমন হবে। তো এই যে ক্লিক করলাম গেল, এই যে আমরা একটা ধরেন যে ক্লিক করতেছি, সে আমাদের বিপরীতে একটা রিপ্লে দিচ্ছে, কোথাও না কোথাও সে নিয়ে যাচ্ছে, বা যা দেখার জন্য আমরা এই করতেছি সে কিছু একটা ওই অনুযায়ী দেখাচ্ছে। এই যে ব্যাপারটা, এটাই কিন্তু HTML এর কোড দিয়ে সম্ভব। HTML এর যে কোড, এটা দিয়ে কিন্তু এটা পসিবল, ঠিক আছে? তো HTML এর যে কোডগুলো হবে সেটা কিছু ট্যাগ বেস কোড। ট্যাগ বেস কোড বলতে কেমন বোঝায়? ট্যাগ বেস জিনিসটা একদম ইজি একটা জিনিস। যেমন আমরা তো এইটা সম্পর্কে জানি, এটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা সফটওয়্যার, তাই না? তো এটাকে আমরা কি করি, আমরা নর্মালি লিখি যখন আমাদের স্যারদের বা ক্লায়েন্টদের বা কাউকে এটার কোনো একটা ক্যারেক্টার দিয়ে যদি বিশেষ কিছু বুঝাইতে চাই, তাহলে আমরা এটাকে কি করি, সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এইখান থেকে যে কোনো একটা অ্যাকশন এর উপরে রিপ্লে করি। হতে পারে সেটা আন্ডারলাইন হয়ে গেল না? তো এই যে আন্ডারলাইন হলো, এইখানে আমরা কিন্তু শুধু একটা ক্লিক করছি, এর ফলেই হয়ে গেল। তো এইরকমই ব্যাপারটা হবে আমাদের ওয়েব পেজে। ওয়েব পেজে আমাদের এরকম ক্লিক করে আসবে না, ওইখানে আমাদের এগুলো আনতে হবে কিছু লিখে। ওই যে কিছু একটা লিখবো, ওইটাকেই বলছি আমরা ট্যাগ। অর্থাৎ HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা কিছু ট্যাগ বেস নিয়ে গঠিত, কিছু ট্যাগ নিয়ে গঠিত। যেমন এক একটা কাজের জন্য এক একটা ট্যাগ আছে। এইখানে দেখেন এক এক রকম দেখানোর জন্য এক একটা জিনিস আছে না। এখানে আপনি যদি একটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর যদি ফন্ট চেঞ্জ করতে চান, কই এটা, তাই না? কই গেল? এটা যদি ফন্ট চেঞ্জ করতে চান, একটা দিলে দেখেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এটা কি আমাদের তেমন কিছু করতে হচ্ছে না, শুধু আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে চুজ করে প্রেস করে দিচ্ছি, এতেই আমাদের কি কাজ হয়ে যাচ্ছে। কিন্তু আপনার ওয়েবে কিন্তু এই কাজটাই করতে হবে, কিছু ট্যাগ ইউজ করে, লিখে আপনাকে এই জিনিসটা ইউজ করতে হবে। তো এই জিনিসগুলাই হচ্ছে আমাদের HTML এর ট্যাগ। এখন HTML, CSS বা জাভাস্ক্রিপ্ট তিনটা মিলে যে আমার একটা ওয়েব পেজ তৈরি করবে বা একটা ওয়েব পেজ তৈরি হবে, কে কোন ভূমিকা পালন করবে,
মেইনলি জাভাস্ক্রিপ্টটা এইখানে আপনার একটা ওয়েব পেজে 10 থেকে 20% কাজ করতে পারবে। 10 থেকে 20%, তার বেশি হতে পারে, অ্যাটলিস্ট 10 থেকে 20%। আর বাকি যে কাজগুলা 80% হোক আর 70% হোক, বাকি টোটাল কাজই করবে কি HTML আর CSS। HTML এর কাজ একটু কম ধরতে হবে, এই জন্য HTML শুধু মার্ক আপ করে দিবে, শুধু মার্ক করবে। আপনার কি কি কাজ হবে, কন্টেন্ট, এই যে আমরা যে কন্টেন্ট গুলা দেখতে পাচ্ছি না, হোম এবং এইগুলা কার মধ্যে আছে, HTML এর একটা ট্যাগের মধ্যে মার্ক করা আছে। আর এটাতে দেখেন একটা সুন্দর একটা প্রফেশনালি একটা লুক দেখা যাচ্ছে, একটা প্রফেশনালি লুকিং এ আছে না, দেখতে কিন্তু একটু ভালো ভালো লাগতেছে। সবগুলো একটা সৌন্দর্য, সাজানো গুছানো, একটা জায়গা থেকে কন্ট্রোল হওয়া, হাইট ওয়াইট এভরিথিং, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কার মাধ্যমে, CSS এর মাধ্যমে। CSS মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট, অর্থাৎ একটা পেজের যে স্টাইল সংক্রান্ত ব্যাপারগুলা সেটা কন্ট্রোল করে দেবে CSS। তো দেখেন এটাকে আমি একটু আপনাদের জিনিস দেখাই, যে এটা থেকে যদি আমরা HTML বা CSS কে ডিজেবল করে দেই, এই সফটওয়্যারটা দেখাইছিলাম না এর আগে, এটার নাম হচ্ছে ওয়েব ডেভেলপার টুলস। কোনটা? এই যে এখানে আমার যে অ্যাডন্স আসছে না, আপনারা যে এখানে গিয়ে সার্চ দিলে পাবেন ওয়েব ডেভেলপার অ্যাডন্স লিখলেও হবে। এই যে অ্যাডন্স আসছে না, অ্যাডন্স লিখলে মজিলার সঙ্গে আপনার অটোমেটিক্যালি এই যে দেখেন, এই যে দেখাচ্ছে অ্যাড টু ফায়ারফক্স, এটা আমাদের কি ফায়ারফক্স না মজিলা, ও সরি ক্রম, হ্যাঁ ক্রম, এই যে ক্রম আছে না, তো আপনি এখন এখান থেকে যে ক্রম আছে না, এই ক্রমটার সঙ্গে আপনি এটাকে অ্যাড করে দেবেন। হ্যাঁ, এটা যদি অ্যাডেড টু ক্রম দেন তাহলে আপনাদের ক্রমের এরকম একটা এক্সটেনশন অ্যাড হয়ে যাবে, বা এরকম একটা টুলস অ্যাড হয়ে যাবে। এটাকে প্রেস করে আপনি আপনার সাইটের জাভাস্ক্রিপ্ট বলবো না, HTML CSS দুইটার কে কোন ভূমিকা পালন করতে একটু টেস্ট করে নিতে পারবেন। আমরা যদি এখানে একটু টেস্ট করি, সাপোজ এইটা একটা সাইট, হ্যাঁ, এই সাইট থেকে যদি আমি CSS থেকে মুছে দেই, দেখেন সাইটটা কেমন দেখায়। এখানে কি আছে, ডিজেবল অল স্টাইল, তাই না, আমরা এটাকে ডিজেবল অল স্টাইল করি। ডায়নামাইট পলিটেকনিক, হ্যাঁ, নওগাঁর একটা পলিটেকনিক, প্রাইভেট পলিটেকনিক। দেখেন আমি এই CSS গুলাকে ডিজেবল করে দিচ্ছি, তাহলে দেখতে কেমন দেখাচ্ছে, একটা ভাঙাচোরা অবস্থা না। তো HTML এই কাজটাই আপনাকে করে দিবে। HTML দিয়ে যখন আপনি একটা পেজকে ডিজাইন করবেন, অ্যাটলিস্ট এতটুকুই হবে, আপনার পেজটাকে সে এইভাবে শুধু মার্কআপ করবে। এরপরে এটাকে একটা প্রফেশনালি লুক দেয়া, বা এটাকে একটু সৌন্দর্য করা, এটার যে আপনার হোমমেড একটা অবস্থা থাকে, এলোমেলো অবস্থা, এটা দূর করবে কে, CSS। আমরা যদি এখন এইখানে যাই, যাওয়ার পরে যদি এটাকে আবার ঠিক করে দিই, দেখেন আমাদের কি আগে থেকে সুন্দর হয়ে গেছে না। এই যে আমাদের এই কাজটা যে হয়ে গেল, এটা কিন্তু CSS দিয়ে হয়েছে, তো এখন আমাদের এখানে HTML4 HTML5 এর টোটালি এখন ট্যাগের সংখ্যা আপনার প্রায় 130টা, প্রায় 128 থেকে 30টার মতো এর ট্যাগের সংখ্যা। এখন এতগুলাকে আমাদের পড়তে হবে, এতগুলো অ্যাটলিস্ট যদি আপনি মনে রাখেন বা পড়ে রাখেন তাহলে ভালো, আর যদি না পড়েন তাতে কোনো সমস্যা নেই, অ্যাটলিস্ট আমাদের 20 থেকে 25টা জানলেই না, অতগুলোও লাগে না, তারপর আমরা 20 থেকে 25টা অ্যাটলিস্ট মনে রাখবো। আর বাকি যেগুলো আছে ওগুলোও আপনারা একটু দেখে রাখবেন, যেহেতু সবাই আমরা সিসি স্টুডেন্ট, আমাদের এগুলো লাগাটাই স্বাভাবিক, বুঝছেন। যেহেতু এগুলো আমাদেরই সাবজেক্টের একটা বিষয়, অন্য প্রফেশনাল অনেকে ট্রেনিং করতে আসে, আমরা তাদের কোনোভাবে সাজেস্ট করি না যে আপনি 130টা বা 128টা ট্যাগই পড়বেন। আমরা অ্যাটলিস্ট কাজের ক্ষেত্রে যেগুলো লাগে তাদেরকে সেগুলোই সাজেস্ট করি। তো আপনাদের তো সেগুলো সাজেস্ট থাকবেই, আপনাদের কাছে আরো একটা প্রত্যাশা থাকবে, আপনারা যেন বাকিগুলো মনে রাখেন। বাকিগুলো পাবেন কোথায়, গুগলে গিয়ে একটা সার্চ দিবেন, কি লিখে সার্চ দেব, HTML টোটাল ট্যাগ, ঠিক আছে না। এই যে টোটাল ট্যাগ লিখে সার্চ দিচ্ছি, এই দেখেন এই যে এখানে সবগুলো পেয়ে যাবে।
এখানে আমাদের সবগুলাকে পেয়ে যাবে, যে সে একটা টেবিল আকারে সবগুলা দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন এইখানে তিনটা জিনিস আপনি লেখার মধ্যে দেখতে পাচ্ছেন, একটা লাল দাগ করা আছে, একটা নরমালি আছে, আবার আর একটার পিছনে 5 লেখা, তিনটা আছে না? তিনটার মানে বুঝাই দিচ্ছি। এগুলো নরমালি যেগুলো আছে এগুলো তো ওকে আছে, এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। যেগুলো লাল দাগ করে দেওয়া আছে এগুলাকে এখন আর সাপোর্টেড না, 5 এ সাপোর্ট করে না, এগুলা ইউজ করলে অনেক সময় কাজ নাও করতে পারে। আর যেগুলোর সাইডে 5 লেখা আছে এগুলা নতুন আপডেট ট্যাগ, কার সঙ্গে যোগ হয়েছে? HTML5 এর সঙ্গে যোগ হয়েছে। ফোরে গিয়ে সাপোর্ট করতে পারে, হ্যাঁ 4 সাপোর্ট করবে, তবে অ্যাটলিস্ট এখন আর 4 ইউজ করার দরকার নেই, 4 অনেক ঝামেলা হয়ে গেছে, 4 সাপোর্ট করতে পারে। তবে আপনি সবসময় এগুলো 5 এ লেখার চেষ্টা করবেন। তাহলে তিনটার মানে বুঝলেন কে কোনটা কি কাজ করবে। লাল দাগটা হচ্ছে কি বাতিল হয়ে গেছে, ক্যান্সেল। যেগুলা আমাদের কালো আছে এগুলো ওকে আছে, আর যেগুলা সাইডে 5 লেখা আছে এগুলো আমাদের আপডেট ট্যাগ, বুঝছেন? এগুলো আমাদের আপডেট ট্যাগ, এখানে টোটালি পাবো। এটা আপনারা এক নজর দেখে নিন কে কোনটার কি কাজ। আর আমি যেগুলো আমাদের সবচেয়ে ম্যান্ডেটরি লাগে প্রজেক্টের ক্ষেত্রে লাগে এগুলো নিয়ে আমি ডিসকাস করি। হ্যাঁ, তাহলে HTML5 এর এই পর্যন্ত টোটাল ট্যাগ কতগুলো দাঁড়াচ্ছে? প্রায় 128টা থেকে 30টার মতো। এর মধ্যে HTML যে 5 একদম আপডেট ভার্সন, HTML5 এর নিজস্ব ট্যাগ যোগ হয়েছে কতগুলো? প্রায় আপনার 30টার মতো। আর কিছু ট্যাগ হচ্ছে আপনার কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। এতে সব মিলে যোগ বিয়োগ করে দেখা যাবে যে আপনার 128টা কি 30টা এরকম পাবে, বা তার থেকেও কম কিছু হতে পারে, আমার অ্যাটলিস্ট সঠিক সংখ্যাটা জানা নেই। আমি HTML এর একটা ফাইল ক্রিয়েট করা শিখি। HTML ফাইল ক্রিয়েট করতে পারেন কে কে? সুজাত ভাইকে দেখানো হচ্ছে। আচ্ছা, যাই হোক, ধরেন যে আমরা কিচ্ছু দেখি নাই, হ্যাঁ আমরা কিচ্ছু দেখি নাই, আমি একদম নতুন করে দেখাচ্ছি। ভাইয়ের নামটা আমার সঠিক মনে নেই, ইমাম না? আচ্ছা, ইমাম ভাই আমাদের আজকে নতুন আসছে, যার জন্য আমরা প্রথম থেকে শুরু করছি। এর আগে একদিন ডিসকাস করছিলাম, তাই না? ইয়াসিন ভাইয়েরও দেখানো হয়নি, ওদিনে কিছুই দেখি নাই, তাই না? আচ্ছা, আমরা আজকে HTML এর একটা ফাইল ক্রিয়েট করব, এটা কিভাবে ক্রিয়েট করা যায় সেটা শিখবো। তার আগে একটা জিনিস বলি, যে আমরা যে ভার্সিটি বা পলিটেকনিকে পড়তে গেছি, এখানে যে আমরা অঙ্কগুলো করি, অঙ্কগুলো করতে আমাদের কি লাগে? একটা খাতা লাগে, একটা কলম লাগে, তাই না? তো আমরা যে কোডগুলো লিখবো এগুলোর জন্য আমাদের পিসিতে একটা খাতা লাগবে, বুঝছেন? যেটাকে আমরা বলে থাকি এডিটর। ওয়েব ডিজাইনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের একটা এডিটর লাগবে, ঠিক আছে? তো আমরা এখন কি কি এডিটর আছে সেইগুলোর একটু নামগুলো আমরা একটু জানার চেষ্টা করি। ওয়েব ডিজাইনের জন্য বেশ কিছু এডিটর আছে, তার মধ্যে নোটপ্যাড প্লাস প্লাস আছে, একটু ভালো মনে হয়। হ্যাঁ, এটা একটু ভালো। নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম আছে, ড্রিমওয়েভার আছে, নেটবিন আছে। সবচেয়ে ভালো হচ্ছে ড্রিমওয়েভার, কিন্তু এটা আপনাকে কেউই হ্যাঁ সবগুলাই ওইটাই করবে। ড্রিমওয়েভার কেন করে না আমি আপনাকে বলি। আপনি যেখানেই শিখতে যান সবাই আপনাকে প্রায় নোটপ্যাড প্লাস প্লাস বা সাবলাইম বা নেটবিন এইগুলোতে কাজ করার জন্য সাজেস্ট করবে। ড্রিমওয়েভার এই জন্যই কাজ করার জন্য সাজেস্ট করবে না, ওইখানে অনেক কাজ মানে করা থাকে। এই যে আমি ফটোশপ দিয়ে যেভাবে অঙ্কন করি না, যেমন দেখাই আপনাদের, আচ্ছা যেমন ফটোশপ দিয়ে আমরা অঙ্কন করি, ওখানে ব্যাপারটা অনেকটা সেম টু সেম অঙ্কনের মতো না হলে অনেকটা ওই রকমই দাঁড়ায়। আপনি টেনে টেনে নিলে টেবিল ক্রিয়েট হয়ে যাচ্ছে, অপর পাশে কোড হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা ক্ষতিকর বিষয় না? ধরেন আপনি সারা জীবন ওইটা ইউজ করে আসলেন, আপনাকে আমি একদিন ভাইবার জন্য ডাকলাম, ওইখানে আমি নেটবিন দিলাম না, সরি ড্রিমওয়েভার এডিটরটা দিলাম না, তাহলে কি আপনি কোডগুলো লিখতে পারবেন? কারণ আপনি এর আগে সবগুলা আপনার হাতে চলে আসছে, আপনি অতটা গুরুত্ব দেননি, এখন ওটা লেখা কিন্তু আপনার জন্য কষ্ট হবে। আর নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম এইগুলার হচ্ছে যে ব্যাপারটা আসে, নেটবিন, এগুলো আপনাকে হাতে লিখতে হয়,
হাতে না লিখলে আপনার কোনো কোড অটোমেটিক্যালি আসবে না। এইটা হচ্ছে ওইটা থেকে ডিফারেন্ট। এই জন্যই সবাই আপনার নোটপ্যাড প্লাস প্লাস বা সাবলাইম বা নেটবিন এগুলো ইউজ করে। প্রোগ্রামিং এর জন্য নেটবিন সবচেয়ে ভালো। প্রোগ্রামিং এর জন্য অ্যাটলিস্ট ওখানে আপনি জাভা থেকে শুরু করে প্রায় সকল প্রোগ্রামিংই সাপোর্ট করে। যে অ্যান্ড্রয়েড করি না, অ্যান্ড্রয়েডটাও আপনার নেটবিনের সাপোর্ট করে। প্রোগ্রামিং এর জন্য নেটবিন সবচেয়ে ভালো। আর ডিজাইনের জন্য আপনার ড্রিম ওয়েবেরটা ভালো, কিন্তু আমরা ইউজ করবো কোনটা? সাবলাইম আর নোটপ্যাড প্লাস প্লাস। ড্রিম ওয়েবেরটা এই জন্য ইউজ করবো না, ওখানে ফাঁকি মারার অনেক স্কোপ আছে, ফাঁকি ঝুঁকি মারার অনেক। আর এখন যদি আপনি ফাঁকি দেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, বুঝছেন? অনেক কিছুই সেখান থেকে আমাদের দূরে পড়ে যাবে। আচ্ছা, আমি আপনাদের কাজ শুরু করি। আমরা কোথায় এখন নোটপ্যাড প্লাস প্লাস পাবো? নোটপ্যাড এই যে নোটপ্যাড প্লাস প্লাস গুগলে লিখলে আপনার চলে আসবে নোটপ্যাড হোম। ডাইরেক্ট ডাউনলোডে গেলেও হবে, আমরা ডাইরেক্ট হোমে যাই। ঠিক এদের সাইটটাই আসবে নোটপ্যাড প্লাস প্লাস। অন্য সাইটগুলোতে গেলে কিন্তু আপনাকে শুধু ঘোরাবে, এই পেজ থেকে ওই পেজে, ওই পেজ থেকে ওই পেজে, এভাবে। মাঝে মাঝে নেট চালানোর সময় দেখা যায় স্পিন করে আইফোন দেয় আর ডাউন সেগুলো কি আছে অ্যাড টাইপের বলে এই স্পিন করো একটা অ্যাপেল পাবা। হ্যাঁ, এগুলো অ্যাডের জন্য। এই অ্যাডের জন্য কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে, বুঝছেন? শুধু কিসের জন্য? ইউজারে বাড়ানোর জন্য। যে কি আপনার সাইটটা ওরা কোনটা কিনে যে 1 মাসের মধ্যে আপনার সাইটটা 1 কোটি লোক ভিজিট করবে। 1 কোটি লোককে এখন সমকা ভিজিট করবে, বিভিন্ন ভাবে ধোকা দিয়ে দিয়ে নিয়ে আসা হয়। অ্যাপেল পাবেন একটা এই বিভিন্ন ভাবে আকৃষ্ট করে করে নিয়ে আসা। আমি কোথায় গেলাম আপনারা কি বুঝতে পারছেন? আমি একটু খেয়াল করে নোটপ্যাড প্লাস প্লাস লিখছি। হ্যাঁ, লেখার পরে আমি এখন হোমে যাচ্ছি। হোমে আসার পরে দেখেন আমাদের এখানে যা আছে এটা নোটপ্যাড প্লাস প্লাস এর আইকন, আর এখানে যা আছে সবকিছু এই নোটপ্যাড প্লাস প্লাস এর যে ডাউনলোডের অপশনটা এইখানে পাবো। আমরা এটাকে ডাউনলোড করি, এইখান থেকে আপনারা ডাউনলোড করবেন। হ্যাঁ, এই যে আছে ডাউনলোডের অপশন আছে না, এইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করতেছি, আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। ব্রডব্যান্ড লাইন ইউজ করে। এখানে কর্নারে যে লেখা আছে যে ডাউনলোড এইগুলাকে ডাউনলোড করবেন না, এগুলা ডাউনলোড করলে অনেক মানে এলোমেলো ছোট ছোট কিছু সফটওয়্যার ইনস্টল হবে, বুঝছেন? হ্যাঁ, আজে বাজে। এই যে দেখেন আমি আপনাদের দেখাই দিই, বোঝার উপায় দেখাই দিই। যে ডাউনলোডের সঙ্গে যে ক্রস থাকবে না, ওটা মনে করবেন যে অ্যাডেড এক্সট্রা কিছু জিনিস আসছে। এগুলা কিন্তু এই জিনিসগুলা এই ধরনের টাইপের সফটওয়্যারগুলা ইনস্টল করলে বা আপনি ডাউনলোড করলে এগুলার একটা ধর্ম আছে, মানে ডাউনলোড করার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি আপনার পিসিতে কিন্তু ইনস্টল হয়ে যায়। এবং এইখানে এমন অনেক সফটওয়্যার আসে যেগুলো ইনস্টল করলে আপনার পিসিটা কিন্তু অন্য জায়গা থেকে কন্ট্রোল করা যায়, বুঝছেন? আমি আপনাকে একটা সফটওয়্যার দেবো, আপনি ইনস্টল করবেন, আমি আপনার পিসি এখান থেকে বসে দেখি টিম ভিউয়ার না, ওটাকে আর অ্যাডমিন আছে, কে অ্যাডমিন আছে, বুঝছেন? ওটা দিয়ে কি এখান থেকে মাউস লাগালে ওখানে কাজ? হ্যাঁ, এখান থেকে সব আপনি ওপেন করে রাখবেন। এখান থেকে কেন আমার যদি নেট লাইন না থাকে? নেট লাইন না থাকলে একটু প্রবলেম হবে। তাও করা যাবে, নেট লাইন না থাকলেও করা যাবে না, নেট লাইন না থাকলে তো হবে কোনোভাবেই সম্ভব না। নেট লাইন থাকতে হবে। নেট লাইন না থাকলে তো আপনার এটা ডাউনলোডই হবে না, আপনি তো অপশন পাবেন না। এটাই। আরো কিছু এডিটরের সঙ্গে পরিচয় আমরা হই। হ্যাঁ, এটা একটা আছে, এরপরে আমরা একটা পাবো সাবলাইম নামে একটা এডিটর আছে।
নতুন আসছে অনেক ভালো একটা এডিটর, হ্যাঁ, সাবলাইম টেক্সট 2-3 যে কোনো একটা নিলেই নিতে পারেন। এইখানে গেলে কি ব্যাপার, এটা তো ভেঙে গেছে, এই যে সিএসএস এর প্রবলেম হয়ে গেছে বুঝছেন। এদিন কি আসছে সার্ভার এরর। সার্ভার এরর লিখলে মনে করবেন না ওরা সাইট আপডেট করতেছে, না কোনো একটা ঝামেলা হয়েছে, হয়তো করে তাদের সাইটটা আপডেট করতেছে। তো আমরা নোটপ্যাড প্লাস প্লাসটাই দেখি। হ্যাঁ, এটা আমাদের ইনস্টল করা হয়ে গেছে। যে এই আপনাদের কি পেন ড্রাইভ নিয়ে আসছেন? আমি এটা পেন ড্রাইভে দিয়ে দিব, না আপনি নিয়ে গেলে বাসায় গিয়ে আর আপনাদের ডাউনলোড করতে হবে না। এটা এখন ইনস্টল করা রয়েছে। ইনস্টল করার জন্য আপনারা কখনো কেম প্লেয়ার বা এই টাইপের সফটওয়্যারগুলো ইনস্টল করছেন? একদম সেম ওয়ে, জাস্ট কিছু ক্লিক করতে হবে এখানে। আপনার জাস্ট কিছু ডাবল ক্লিক করে নেক্সট নেক্সট করে গেলেই হবে। তাছাড়া যে বাড়তি আপনাকে কিছু করতে হবে, হ্যাঁ, এই যে ইয়েস করে যান। ওকে, নেক্সট, এটা কিছু করতে হবে না। নেক্সট, এখানে সি ড্রাইভে যাচ্ছে, সি ড্রাইভে যান। নেক্সট নেক্সট, এখানে ক্রিয়েট শর্টকাট অন ডেস্কটপ। আপনি কি ডেস্কটপের একটা শর্টকাট আইকন চাচ্ছেন? ঠিক আছে, আমরা দিয়ে দিচ্ছি। যদি না চান তাহলে আসবে না, এটা আমাদের সার্চ দিয়ে বের করতে হবে। ইনস্টল হয়ে গেল। আজকে ক্লাসটা কয়টা পর্যন্ত হবে? আজকে কয়টা বন্ধু থাকতে পারবেন? আজকে আমাদের টার্গেট ফিনিশ দিয়ে দেয়। হ্যাঁ, আজকে আমরা এই টপিকগুলো শেষ করি, বুঝছেন? এই টপিকগুলো আছে না, এই টপিকগুলো আমরা শেষ করি। না না, আমি আমি একটা কাজ করে দিচ্ছি, ক্লাসগুলো সবগুলো আমি করে দিচ্ছি, ভিডিও করে দিচ্ছি, বুঝছেন? স্ক্রিন রেকর্ড চালু করে দিচ্ছি, ভিডিও হবে, আপনার বাসায় গিয়ে আস্তে ধীরে দেখে নিতে পারবেন। ওটা একটা জায়গায় আমার পেন ড্রাইভ একটা প্রবলেম হচ্ছে, ওইটা কি ঠিক করে দেওয়া যাবে? আপনার কি ধরনের? কি বলে, এই ফরম্যাট দিলে ফরম্যাট নিতে চায় না, কোনো কিছু নিলে ওটা ডিলিট হয়ে যায়। আচ্ছা, আমি ক্লাসে শেষ করে দেখে দিচ্ছি। হ্যাঁ, তো দেখেন ইনস্টল ফিনিশিং করার পরে আমাদের এটা একটা ওপেন হয়ে গেছে, তাই না? আমি এটা কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি, আমরা একদম ফার্স্টে চলে যাই। তো দেখেন এইখানে আমাদের ডেস্কটপে একটা নোটপ্যাড প্লাস প্লাসের আইকন চলে আসছে, দেখা যাচ্ছে কি? এই যে দেখা যাচ্ছে, এইখানে আপনি ডাবল ক্লিক করেন, ওপেন হয়ে গেল। তার একটা বিল্ডিং একটা ফাইল দিচ্ছে, তাই না? এটা আমাদের দরকার নেই, আমরা কিছু করবো না, কেটে দিচ্ছি। এটাই ধরেন জাস্ট আমাদের খাতা, আমাদের যে ওয়েব ডিজাইন লেখাপড়া, তার লেখাপড়ার খাতা হচ্ছে এটা। এইখানেই আমাদের লিখতে হবে। তো হ্যাঁ, HTML সবকিছু এইখানে লিখবো। তো এখন HTML এর আমরা একটা ফাইল ক্রিয়েট করি। হ্যাঁ, বলুন। ডক টাইপ, আচ্ছা, ডক টাইপ, ডক বলতে বোঝায় ডকুমেন্ট, আর টাইপ বলতে বোঝায় যে এটা হচ্ছে HTML এর একটা ডকুমেন্ট। হ্যাঁ, HTML5 এর জন্য লেখা অবশ্যই দরকার। কিসের জন্য আমি আপনাকে বলি, ধরেন যে আপনার একটা বিল্ডিং আছে, হ্যাঁ, বিল্ডিংটা কয়তলা ধরবো? 6 তলা। আমাদের 6টা HTML এর ভার্সন ক্রিয়েট হয়েছে না? আমি এখানে 6টা ফ্লোর করলাম, 1টা 2টা 3টা 4টা, এটা হচ্ছে আমাদের 6টা ফ্লোর। এইটা ধরবো আমাদের HTML5, হ্যাঁ, বা এটা আমি HTML5 বলতেছি। ধরলাম যে আপনি এখানে 4 জন আসছেন না, আর আমি 5 জন, আর একজনকে আমরা ধরছি। ধরেন যে আমরা 6 জন মিলে একটা ফ্লোরে থাকি। তো কেউ একজন ধরেন যে সুজাত ভাইকে খুঁজবে। কাকে খুঁজবে? সুজাত ভাই খুঁজবে। সুজাত ভাই থাকে কতলায়? 5 তলায় থাকে। কিন্তু তাকে বলা হলো না যে সুজাত ভাই 5 তলায় থাকে, তাকে খুঁজে নিয়ে আসে। তাকে আমি বললাম এই বিল্ডিং এর একটা ধরেন নাম্বার আছে 1/30 শ্যামলী। হ্যাঁ, শ্যামলীর 1/30 এ একটা বিল্ডিং আছে, ওইখানে সুজাত ভাই তাকে খুঁজে নিয়ে আসে। তাহলে সে কি করবে? তাকে কিন্তু বলি নাই যে সে 5 তলায় থাকে, তাকে 5 তলায় থাকে, শুধু বিল্ডিং এর নামটা বলছি। তাহলে তাকে কি করতে হবে? একদম সবগুলো ফ্লোরে চেক করতে হবে। সবগুলো ফ্লোর চেক করতে হবে না? এই একটা ওয়ে। ধরেন সবগুলো ফ্লোর চেক করতে তার কত সময় লাগবে?
অ্যাটলিস্ট আমি ধরে নিচ্ছি 4 ঘন্টা বা 2 ঘন্টায় আমি ধরে নিচ্ছি। আর ঠিক 2 ঘন্টা শেষ, পরবর্তীতে আমি তাকে বললাম যে সুরত ভাই 5 তলায় থাকে, আপনি তাকে ডেকে নিয়ে আসেন। তো ওই যে পরের বার তাকে 5 তলার কথা বলে দিলাম, তখন তাকে খুঁজে নিয়ে আসতে কত সময় লাগবে? 2 ঘন্টা লাগবে কি 2 মিনিট 2 মিনিট বা 5 মিনিট যাই হোক লাগবে। তো আপনার জব টাইপটা এই ধরনের ভূমিকা পালন করবে। যদি জব টাইপটা বলে দেন তাহলে সে কি করবে, ডাইরেক্ট আপনার HTML এর প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের পিছনে কিন্তু একটা হিডেন কিছু ফাইল থাকে, ওর নিজস্ব কিছু ফাইল থাকে, বুঝছেন, ওকে সাপোর্টিং করার জন্য। যখন আপনারা সি প্রোগ্রামিং করবেন ওই সময় বুঝতে পারবেন যে সি প্রোগ্রামিং এর সিনট্যাক্সে কিছু ফাইল বলতেছে যে কিছু এক্সট্রা জিনিস লিখতে হবে, যেটা ফাইল হেডার ফাইলগুলোকে সে কল করে রাখে। অর্থাৎ আপনার যে সাপোর্টিং, যেমন আমরা যে ধরেন যে মাইক্রোসফট ওয়ার্ডে যে কাজ করি, আমরা বোল্ডে ক্লিক করলাম, বোল্ড হয়ে গেল, ওর কি এমনিতেই হয়ে গেছে? ওর ভিতরে কিন্তু কিছু কাজ করছে, তাই না? যেমন আমাদের যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করছি, ওর exe ফাইল ছাড়াও আরো বেশ কিছু ফাইল আমরা দেখতে পাই। তো ওই সব ফাইল কিন্তু সাপোর্টিং। ঠিক তেমনই আমাদের HTML এও আমাদের কিছু সাপোর্টিং দিতে হবে। সেই সাপোর্টিংটা আমাদের কে কে করবে? এই যে ডক টাইপ আছে না, এই ডক টাইপ কিন্তু একটা সাপোর্ট করবে। এবং এটা আপনার যখনই HTML ফাইল, এখন কত চলে HTML5 চলে না, তো যখনই আপনি HTML5 এর সাপোর্টিংটা নিতে চাইবেন তখন অবশ্যই আপনাকে ডক টাইপ HTML টা লিখতে হবে। ডক টাইপ না লিখলেও কাজ করবে, অবশ্যই কাজ করবে। শোনেন আমি বলি, HTML এমন একটা ল্যাঙ্গুয়েজ, এইটা এরও সহকারে রান করতে পারে, এরও সহকারে দেখাতে পারে। এইখানে আমাদের অনেকগুলো ট্যাগ আছে। ট্যাগগুলো কি হয়? ট্যাগগুলো সাধারণত আমাদের এইভাবে স্টার্ট হয় আর এইভাবে শেষ হয়। এইভাবে শেষ হয় না? আপনি কখনো এই যে স্ল্যাশটা আছে না, এই স্ল্যাশটা মুছে দিয়ে দিচ্ছেন, তারপরে কিন্তু আপনি কোনো ঝামেলা করবেন না। আপনি কিন্তু কোনো ঝামেলা করবে না, ও কিন্তু বলবে না তুমি একটা এরর করছো, তুমি একটা ভুল করছো, প্লিজ এটা ঠিক করো, এই ধরনের কোনো মেসেজ আপনাকে দিবে না। ভাই কিন্তু আপনার রাইট একদম যেটা সঠিক সেটাই আপনাকে দেখাবে। কিন্তু আপনি প্রবলেমে পড়বেন কখন? যখন এটাকে সার্ভারে তুলবেন বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে চেক করবেন। আমাদের শুধু উইন্ডোজ প্ল্যাটফর্ম, আরো অনেক প্ল্যাটফর্ম আছে, তাই না? লিনাক্স আছে, অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে না? তো যখন এটা উইন্ডোজ থেকে অন্য কোনোটা নেবেন বা সার্ভারে তুলবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনি এই ধরনের ঝামেলাগুলো ধরা দিবেন। কোনটা সময়? না, এটা ওটার সঙ্গে এটা সম্পর্কিত। আচ্ছা আমি বলি, ডক টাইপটা সাধারণত আপনার সিনট্যাক্স, ওটা আপনার সিনট্যাক্স। আমরা যেমন মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু একটা কাঠামো, একটা গাড়ি হোক ভিন্ন ভিন্ন কোম্পানির, কিন্তু আপনি চাইলে কি দরজা উপরে দিয়ে দিতে পারবেন সবগুলা? মানুষকে উপর দিয়ে নামতে উঠবে? দিতে পারেন না। টাকা আপনি চাইলে কি উপরে দিতে পারবেন? পারবেন। সবার কিন্তু একটা সিনট্যাক্স ফলো করতে হবে। যে ঢোকার জন্য এই সাইডে থাকবে বা রাইট সাইডে থাকতে পারে, পিছনে ব্যাক টেক রাখার জন্য একটা থাকতে পারে, সামনে ইঞ্জিন থাকতে পারে, হ্যাঁ, চাকা থাকতে পারে, এরকম একটা সিনট্যাক্স থাকে না, কমন সিনট্যাক্স। ঠিক তেমনও আমাদের HTML5 এর ওইটা একটা সিনট্যাক্স, বুঝছেন? যেহেতু আমি লিখলে বুঝতে পারবেন। ফার্স্ট আমি একটা HTML এর একটা ফাইল ক্রিয়েট করি। HTML এর ফাইলে আপনাকে কখনোই HTML5 বা 4 এইগুলো লিখতে হবে না। জাস্ট আমরা যখন একটা ইমেজ দেখি, ইমেজের এক্সটেনশনটা কি থাকে? .png, .jpg এই ধরনের থাকে না? জাস্ট আমাদের HTML ফাইলে .html কথাটা থাকলেই না। যদি শুধু .html কথাটা থাকে আর সামনে যে কোনো একটা নাম থাকলেই হয়ে যাবে। তো ইন্ডেক্স নামটা দেওয়াটা বেটার, অন্য নামও দিতে পারবো, ইন্ডেক্স নামটা আমাদের দেওয়াটা বেটার। ফাইলের কাজ অনুসারে আমরা নাম দিয়ে দিব। তো চলেন আমরা ফার্স্টে একটা ফাইল ক্রিয়েট করি। আমি এখানে মেপে আপনাদের নামে একটা কি ফোল্ডার ক্রিয়েট করছিলাম, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি। আপনাদের শর্ট নাম কি? AITB
ও ভি না, এটা ফুল মিনিং কি দাঁড়া? আচ্ছা, এটা আমাদের ফোল্ডার হবে আপনাদের জন্য। আমাদের ক্যাম্পাসের ছেলেদের বললে কি যেটা তেজগাঁও এটা বলে আচ্ছা, বিএসসি ক্যাম্পাসের নাম বলে। এখন দেখেন আমরা একটা ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি, কিন্তু এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে দেবো। অ্যাটলিস্ট ফোল্ডার ক্রিয়েট করা, তারপরে আমাদের ডিলিট করা, এগুলো তো আমরা জানি নাকি, একটা ফাইল ক্রিয়েট করা, এগুলো তো আমাদের কোনো ঝামেলা হবে না। আমি ফোল্ডারটার নাম দিব কি, ডে 1 দিব, কারণ আমাদের আজকে ফার্স্ট ডে শুরু হচ্ছে। আমি এটাকে ফার্স্ট ডে হিসেবে ধরতেছি। তো এইখানে আপনাদের কিছু কিছু ঝামেলা থাকতে পারে, যার মধ্যে একটা ঝামেলা হচ্ছে এরকম যে দেখেন আমরা একটা ফাইলটা ক্রিয়েট করি। হ্যাঁ, ফাইলটা ক্রিয়েট করি, টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করলাম। তো এখানে আমার নিউ টেক্সট ডকুমেন্ট আসছে .txt নামে একটা ফাইল। এটা কি ধরনের ফাইল? টেক্সট ফাইল। অনেক সময় আপনাদের কি হতে পারে যে আপনার এই যে লাস্টে যে এক্সটেনশনটা দেখাচ্ছে এটা অনেক সময় না দেখে দেবে, তাহলে এটা আনবো কিভাবে? এটা শো করাই দিব কিভাবে? ভিউ থেকে এক্সটেনশনটা ওকে করে দিলেই হবে, তাই না? এটা দেখতে পাচ্ছেন ভাইরা? এখন দেখেন চলে গেছে। আবার আমরা এখানে কি করে দেবো? এক্সটেনশনটা শো করে। এটা কিন্তু অবশ্যই সবসময় শো করে রাখতে হবে। শো না করে রাখলে এখন যদি আমি .html দিয়ে দিতাম, তার সঙ্গে আবার .txt থাকতো, আমার কখনো এটা HTML ফাইল কিন্তু হইতো না। আচ্ছা, যাই হোক, আমরা এখন এই ফাইলটাকে কি করব? HTML ফাইলে নিয়ে যাব। আমি এখানে বলছি কি index.txt টাকে মুছে দিব, এখানে বলে দেব HTML। আমাদের এইচ আসেনি, আমার এইচ বটনে হয়ে গেছে। এখন আমি এটাকে এন্টার করব। দেখেন আপনার গুগল ক্রোমের একটা, আমি মজিলা দিয়ে সমস্যা নেই, যেগুলো একটা আসলেই হবে। মজিলা, ফায়ারফক্স, এখান থেকে আবার চেঞ্জও করে নিতে পারবেন। এখানে গেলে প্রপার্টি আছে, প্রপার্টিতে চেঞ্জ আছে না, এই চেঞ্জে গিয়ে আপনি এটাকে যে ব্রাউজারে ওপেন করতে চান যে বাগ আছে না, ফায়ারবাগ, হ্যাঁ, ওই কিভাবে জানি আচ্ছা, ফায়ারবাগও দেখাই দিব। এই যে এখানে যেটা আপনি চুজ করে দিবেন ওই ফরম্যাটে ওপেন হবে। আচ্ছা, থাক। তো ফাইলটা তো আমরা ক্রিয়েট করে শিখলাম, ঠিক আছে, কিভাবে ফাইলটাকে ক্রিয়েট করতে হয়। এখন এই ফাইলটাকে আমরা কিসের মাধ্যমে ওপেন করব? নোটপ্যাড প্লাস প্লাস এর মাধ্যমে। এইখান থেকে যদি আমরা এই যে ফাইল আছে ওপেন আছে না, এইটার মাধ্যমে আমরা এগিয়ে ওপেন করে নিয়ে যেতে পারি। আবার যদি ওটাকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিই, তাহলে কিন্তু ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে যাচ্ছি ডেস্কটপ, এই যে এটা আপনার কাছে ডে 1, এই যে এটা ওপেন করবেন, চলে আসছে না? এখন এখানে আপনি যাই লেখেন আপনার ফাইলের মধ্যে কিন্তু ওইগুলা অ্যাড হবে, আপনার ফাইলের মধ্যেই অ্যাড হয়ে যাবে। আমরা কিছু লেখার চেষ্টা করি, বা এটাকে আপনি আরো একটা কাজ করতে পারেন। ধরেন আপনি এটা ওপেন করার নেই, আপনি এখন এটাকে টেনে নিয়ে এসে এইখানে ছেড়ে দিলেই কিন্তু আপনার এটা ওপেন হবে। দুইটা ওয়েতে এটা ঠিক করতে পারেন। আর ফাইল ওইখানে নোটপ্যাড প্লাস প্লাস থেকে সরাসরি করা যাবে এটা? হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাস থেকে ক্রিয়েট করা দেখে দেয়। হ্যাঁ, কিভাবে ক্রিয়েট করবেন আমি ধরলাম এখানে, হ্যাঁ, এটা আমি কেটে দিলাম। আমার এখন আর এখানে কোনো ফাইল আছে? আমরা এখন এইখানে যাব, যাওয়ার পরে এই যে নিউ আছে না, আমরা নিউ নিয়ে নিচ্ছি। নিউ নেওয়ার পরে এখন এইখান থেকে দেখেন সেভ এজ নামে একটি আছে, কন্ট্রোল অল্টার এস দিলেও হবে, আমরা এখন এখানে সেভ এজ করে দিচ্ছি। সেভ এজ করার পরে দেখেন আমরা যে ফোল্ডারটাই চাচ্ছিলাম সেই ফোল্ডারটার মধ্যে চলে আসছে, মানে এই ফোল্ডারটাই ফাইলটার সঙ্গে একটা লোকেশন করা আছে। এখন দেখেন আপনারা এখানে যে কাজটা করবেন, ধরেন আমাদের এখন ফাইলের নামটা দিব কি, টেস্ট। আমরা টেস্ট করতেছি, test.html দিলেই কিন্তু হবে না। নিচের এই যে ফরম্যাট আছে, ফরম্যাট থেকে আপনি যে হাইপারটেক্সট মার্কআপ আছে না, এটাকে যদি আপনি চয়েস করে দেন, দেখেন এখানে অটোমেটিক্যালি HTML নিয়ে নিবে। এখন আপনি এটাকে সেভ করেন, দেখেন test.html চলে আসবে। দুইটা ওয়েতে আমরা কিন্তু এখানে টেস্ট আসবে আর ওইখানে দিলে ইনডেক্স আসবে। না, ওইখানে ইনডেক্স না, এখানে ইনডেক্স নামটা আমরা এই ওয়েবের যত কাজ হয় এর মধ্যে একটা পরিচিত নেই, একটা
পরিচিত বলতে কি এই ইন্ডেক্সের কিছু তাৎপর্য আছে, যখন আমরা কাজ করতে করতে একটু বেশি কিছু জানবো তখন আমি এই নামটা সম্পর্কে আলোচনা করব। শুধু অ্যাটলিস্ট এটা মনে রাখেন যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু নামটা তৈরি হয়ে যায় অলরেডি। কেমন তৈরি হয়ে যায়, যেমন আমরা যখন এই যে গাড়ির কথা চিন্তা করি, বিএমডব্লিউ একটা নাম চলে আসে না, মোটর সাইকেলের কথা পালসার টালসার দুজনের নাম চলে আসে। আবার ধরেন যে যখন এই যে নায়ক নায়িকার কথা চিন্তা করি, নায়ককে শাহরুখ খান চলে আসে, সালমান খান, এরকম নাম চলে আসে না। তো ধরেন এই ফাইলগুলোর নামের ক্ষেত্রে এরকম একটু চলে আসে যে কমন ফাইল, নাম্বার 1 ফাইল, ল্যান্ডিং পেজ, index.html, বুঝছেন? এটা হচ্ছে আমাদের সেই ইন্ডেক্স ফাইল। তাছাড়া আপনি যে কোনো নামে নিতে পারবেন, নিয়েছেন ভাই, এখানেও আমরা test.html দিতে পারতাম, আবার ওখানেও index.html যে কোনো নাম আমরা দিতে পারতাম। তো আমরা কাজ করবো কার মধ্যে? index.html এর মধ্যে। আমি index.html ফাইলটাকে ওপেন করে নিলাম। এইগুলা যদি আপনি কেটে দেন তাতে কোনো সমস্যা হবে না, আমাদের শুধু index.html থাকলেই হবে। এখন আমরা এই সিনট্যাক্সটা লেখার চেষ্টা করি। আমাদের এখন কি বাকি আছে? সিনট্যাক্সটা বাকি আছে। দেখেন সিনট্যাক্স লিখবো, ক্যারেক্টার সেট, সেভ আইকন, অনেক কিছু বাকি আছে। শুরু করি। হ্যাঁ, ফার্স্টে যে ইমাম ভাই যে আমাদের ডক টাইপের কথাটা বললো, আমি ওইটা নিয়ে ডিসকাস করি। আমি এই ফন্ট একটু বড় করে নিলাম। হ্যাঁ, কিভাবে বড় করলাম বুঝতে পারছেন কি? কন্ট্রোল প্রেস করে কার্সারটা ঘোরাবো, এই যে দেখেন কার্সারটা ঘোরানো হচ্ছে। আবার যদি এদিকে ঘোরান ছোট হয়ে যাবে, ঠিক আছে না? কন্ট্রোল প্রেস করে, আবার কন্ট্রোল প্লাস দিলেও হওয়ার কথা না, না কন্ট্রোল প্লাস দিলে হচ্ছে না। যাই হোক, কন্ট্রোল প্রেস করে মাউসের কার্সারটা ঘোরালেই হবে। এখন আপনাকে ফার্স্টে একটা বিস্ময় সূচক চিহ্ন দিতে হবে। এরপরে আপনার ক্যাপিটাল লেটার এখানে লিখতে হবে ডগ টাইপ, ঠিক আছে না? এটা বোঝায় যে ডগ টাইপ HTML, HTML-টা সরি HTML-টা স্মল ক্যারেক্টারে থাকতে হবে, এটা ক্যাপিটালে থাকতে হবে। এই ডগ টাইপ HTML বলতে বোঝাচ্ছে যে এটা আপনার HTML5 এর একটা ডকুমেন্ট ফাইল, বুঝছেন? এইটা যখনই লিখবেন তাহলে আপনার এই HTML-টা লোড হওয়ার সময় আর 5টা ফ্লোরই খুঁজবে না, সে কয় নম্বর ফ্লোরে চলে যাবে? 5 নম্বর বা 6 নম্বর ফ্লোরে চলে যাবে। তাহলে লোড হতে টাইম কম লাগলো না? এই জন্যই আপনাকে ডগ টাইপটা লিখতে হবে। আর যখন HTML4 ছিল তখন কতটুকু লিখতে হতো জানেন? আমি একটু দেখাই দিই, এটা লাগবে না, জাস্ট আমি দেখাই দিই ভয়ঙ্কর রূপটুকু কতটুকু আমাদের লিখতে হতো, বুঝছেন? HTML4 syntax, অনেক কিছু লিখতে হতো, কতটুকু মনে রাখাই কষ্ট, বুঝছেন? দেখতে পাচ্ছেন কি আপনারা? মেইনলি এই জিনিসটুকু, বুঝছেন? কই গেল? আচ্ছা, এটা ডগ টাইপের পরিবর্তে আমাদের এই যে এই এতটুকু, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, কারণ ডগ টাইপ সহকারে এতটুকু। তাহলে HTML4টা লোড হবে। আর এখন আমাদের HTML5 আসার কারণে শুধু এতটুকু লিখলে না, এগুলো শুধু আমি দেখালাম যে 4 নিয়ে আমরা মাথা ঘামাবো না, আমাদের মাথায় ঘামাতে হবে এখন 5 নিয়ে, যেটা আপডেট চলছে। এগুলোর একটা বৈশিষ্ট্য আছে, আপনার এখন HTML5 চলে তার মানে যে আপনার ফাইলে HTML4 কাজ করবে না, ঠিক তেমনটা না। HTML4 এ যে ট্যাগগুলো ছিল ওগুলো কিন্তু কাজ করবে, আপনার কিন্তু কখনো আর যেগুলো একদমই ক্যান্সেল হয়ে গেছে ওগুলো তো ওদের একদমই বের করে দিয়েছে, ওগুলো বাদ করেছে। কিন্তু অনেকগুলা ইউনিভার্সাল ওয়েবসাইট ট্যাগ, ইউনিভার্সাল ট্যাগ হিসেবে এখনো কিন্তু আপনার HTML4 এর ট্যাগগুলো আছে। ইউনিভার্সাল বলতে সর্বজনীন, একটা ওয়েব পেজ ক্রিয়েট করার জন্য যে শুধু HTML4 এর ট্যাগগুলাই কাজ করে তা কিন্তু না, HTML4 এরও না, HTML5 এর ট্যাগগুলাই যে কাজ করে তা কিন্তু না, HTML4 এরও অনেক ট্যাগ চলে আসে, বুঝছেন? HTML5 এর একটা ভালো দিক আর একটা খারাপ দিক আপনাদের বলি। HTML5 এর একটা ভালো দিক, লোড নিতে কম সময় নেয়, খুবই স্পিড আছে। আর একটা খারাপ দিক বলি যে HTML5 এর সবগুলো ট্যাগ সবগুলো ব্রাউজারে সাপোর্ট করে না, একমাত্র গুগল ক্রোম ব্রাউজারে সবগুলা ট্যাগ সাপোর্ট করে।
যেমন এই ডেট নামে একটা ট্যাগ আছে, ডেট ট্যাগটা ইউজ করলে অটোমেটিক্যালি ক্যালেন্ডার চলে আসে। এটা শুধু গুগল ক্রোমেই দেখা যায়। আমরা দেখব অন্য কোনো browser দেখে না। না, অন্য কোনো ব্রাউজারে দেখা যায় না। আমরা দেখবো আস্তে আস্তে সবকিছু দেখবো, বুঝছেন। আজকে আমাদের এখানে যে সিনট্যাক্সটা, আমি ফার্স্টে সিনট্যাক্সটা লিখি। হ্যাঁ, আমরা কি লিখলাম? ডক টাইপ HTML। এখন আমাদের একটা কথা লিখতে হবে, HTML। এইগুলা কিন্তু যেটা লিখবেন সেটা শেষ করবেন। এই হচ্ছে ট্যাগ, বুঝছেন। HTML নিজেও একটা ট্যাগ, এটাকে বলা হয় মাদার ট্যাগ। HTML এর মাদার ট্যাগ, এর মধ্যে সবগুলা থাকবে, এর বাইরে কিন্তু না। আর যেটা শুরু করবেন আগে সেটা শেষ করে নেবেন। HTML এর ট্যাগের মধ্যে দুইটা মেইন পার্ট থাকবে, একটা হবে হেড, একটা হবে কি হেড। আমরা হেডটাকে শেষ করে দিই, এটা হচ্ছে আমাদের হেড। এরপর আরেকটা ট্যাগ হবে, সেটার নাম হবে কি বডি। এর মধ্যে আরো অনেক ট্যাগ থাকবে, বডি থাকবে, যাই হোক অনেক ট্যাগই থাকবে। এর কাজটাই দেখছিলাম আমি, যে ইমাম বলছিলি না, এই যে দেখেন, ওরা টিউটোরিয়াল দেখবেন, অনেকে তো ওয়েব ডিজাইনের জন্য অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, আপনার এগুলো আমি একটাই করছি। ডে বাই ডে আপনারা প্র্যাকটিস করেন, দেখবেন যে একদিন অনেক ভালো হলে ডিজাইন করতে আচ্ছা, পারবেন। আপনি যে আমাদের এটা দেখাইতেছেন, এটা আমরা নিয়ে যেতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিয়ে যাবেন, অবশ্যই নিয়ে যাবেন। আর এটার ভিডিও তৈরি হচ্ছে, আপনার ওই যে টিউটোরিয়াল যেমন দেখছেন, এটাও রেকর্ডিং আছে, আপনারা দেখতে পারেন। আমি কি চার্জার দিলাম? আমি তো আসছি। আচ্ছা, ঘুরে আসুন। সবচেয়ে ভালো হয় যেটা শুরু করা, তারপরে ওই শুরুটা- হ্যাঁ, ওইটা শেষ করে নেবেন আগে। যে আমি কি বললাম, ফার্স্ট HTML লিখলাম, HTML শেষ করলাম না, হেড লিখলাম, হেড শেষ, আগে যেটা লিখবেন সেটা শেষ করে নেবেন, ঠিক আছে। এইটা ধরতে পারেন আমাদের যে মেইন পার্ট, তার মধ্যে একটা জিনিস, একটা হেড পার্ট আর একটা বডি পার্ট। একটা ওয়েব পেজ আপনারা খেয়াল করেন, এইখানে আপনি এই উপরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এইটা আর আপনার এর ভিতরে কিছু স্টাইলের কিছু লিংক আছে, বুঝছেন। এই জিনিসগুলা, এই স্টাইল শিটের লিংক, এই জিনিসগুলা বহন করে হচ্ছে আমাদের এই হেডিং পার্টটা, হেডিং পার্টটা। আর এই যে এই সাদা জায়গা থেকে শুরু করে, এই বর্ডারের জায়গা থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত যত যা আছে সবকিছু আমার বডির ইনসাইডে চলে যাবে, আমাদের বডির মধ্যে যাবে, বুঝছেন। এই ট্যাগগুলো মার্কআপ করতে হবে কার মধ্যে? বডির মধ্যে। আর আমাদের সাধারণত অন্য একটা ফাইলের সঙ্গে রিলেশন করা, অন্য আমাদের এই সাইটটা, প্রত্যেকটা সাইটেরই কিন্তু একটা স্ট্যাটাস থাকে, একটা হেডিং থাকে, তাই না? যেমন প্রথম আলো, ওদের কিন্তু একটা স্ট্যাটাস আছে, কোম্পানির একটা কথা থাকতে পারে, এরকম থাকতে পারে না? এই জিনিসগুলো থাকবে আমাদের কার মধ্যে? এই হেডারের মধ্যে। যেমন আমরা এইখানেও একটা লিখবো, আর এখানে ট্যাগ গুলা লিখবো। তো দেখেন, আমি ফার্স্ট এটাকে একটু রান করি। হ্যাঁ, রান করে আমরা দেখি, এই যে রান আছে, রানে গিয়ে লাঞ্চ ইনফর্ম দিলে আমাদের দেখেন এটা রান হয়ে যাবে, কিন্তু কিছুই দেখতে পাবো না। কেন দেখতে পাবো না? দেখার মতো কিছু লিখ নাই। আরেকটা কথা আপনাদের বলি, HTML ট্যাগের যে মেইন যে বৈশিষ্ট্যটা, ট্যাগগুলো আমরা এডিটরে লিখবো, কিন্তু ব্রাউজারে ট্যাগগুলো দেখাবে, ট্যাগের আউটপুট দেখাবে, ট্যাগের আউটপুট। এইখানে দেখেন এতগুলো কথা লিখলাম, এখানে কিছু কি দেখাচ্ছে? দেখাচ্ছে না। তো ঠিক আছে, এখানে আমরা আরেকটু লেখার চেষ্টা করি। ইয়াসিন ভাই আসলে ভালো হতো। আমি লিখি, এগুলো তো রেকর্ডিং হচ্ছে নাকি? আমি লিখি। আমাদের ফার্স্টে যে জিনিসটা লিখবো, একটা টাইটেল লিখবো। এইখানে আমরা একটা জি টাইটেল, একটা ট্যাগ। প্রত্যেকটা ট্যাগেরই একটা কি আছে? স্টার্টিং আছে, একটা ক্লোজিং আছে। এটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ, এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। প্রত্যেকটা ক্লোজিং ট্যাগকে শুধু ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ করে দিতে হবে, এটাই বৈশিষ্ট্য। আর কিছু ট্যাগ আছে শুধু একটা পার্ট, 3টা 4টা এরকম হতে পারে। ইমেজ, ব্রেক,
এইচআর এই ধরনের কিছু ট্যাগ আছে, এইগুলা শুধু একটা পার্ট। যেমন এখানে আমাদের দুইটা পার্ট না, এই একটা কিন্তু ওইগুলা শুধু একটা পার্ট হবে, আর বাকি সবগুলোরই আমাদের দুইটা করে পার্ট হবে। তো আমরা টাইটেলের মধ্যে লিখি ফার্স্ট এইচটিএমএল। দেখেন টাইটেলের মধ্যে ফার্স্ট এইচটিএমএল কথাটা লেখার সঙ্গে সঙ্গে আমরা যদি এখন এটাকে রান করি, আমাদের আগেরটা রান করা আছে থাক, আমরা এটাকেও রান করলাম। আমি এইগুলাকে কেটে দিই। হ্যাঁ, তো দেখেন এইটা আর এটার মধ্যে কিছু ডিফারেন্ট আপনারা মেবি দেখতে পাচ্ছেন। এটাও আমাদের একটা ফাইল, একই ফাইল, এটাও সেম ফাইল। এটাই আমার কি আসছে, টাইটেল আসছে। আমরা টাইটেলটা কোথায় লিখছি, হেডের মধ্যে। টাইটেলটা এখানে চলে গেছে, দেখছেন? এইটাতে যদি আমরা এখানে একটা রিলোড করি, এটাতে কিন্তু চলে আসছে না, এটাতে আমরা টাইটেল পেয়ে গেছি। তো এইটা মেইনলি এটার সঙ্গে আরো কিছু জিনিস আমি অ্যাড করি। যেমন এইখানে কি আছে, সিনট্যাক্সটা লিখলাম। হ্যাঁ, ক্যারেক্টার সেট বলতে একটা কথা আছে, কার্ড সেট যেটাকে আমরা বলি। কার্ড সেটের কাজটা কি, UTF-8 ক্যারেক্টার সেট। এটা বলতে বোঝায় যে যত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে সব ধরনের ল্যাঙ্গুয়েজে যেন আপনার ওয়েবসাইটে সাপোর্টেড হয়। সব ধরনের ল্যাঙ্গুয়েজে যেন আমি বাংলা লিখলাম, বাংলাটা যেন দেখায়। এই যে ব্যাপারটা, এটার জন্য আপনাকে এই যে ক্যারেক্টার সেট যেটা আছে ওই জিনিসটা সাপোর্ট দিতে হবে। ওটা আমরা কিভাবে দিব, আমরা এখানে যাব, যাওয়ার পরে এইখানে আমরা যে কথাটা লিখবো, এই যে কথাগুলো বলতেছি আমি, এই সবগুলা কিন্তু আপনারা এই যে এখানে পেয়ে যাবেন। দেখেন আমি যে কথাগুলো এ পর্যন্ত বলে আসছি আপনারা সবগুলো এই যে এখানে পেয়ে যাবেন। আপনারা যে ক্যারেক্টার সেট থেকে শুরু করে আমি এইখানে যদি যাই, এলিমেন্ট, আচ্ছা এটা ল্যাঙ্গুয়েজ, এটা দরকার না। আচ্ছা যাই হোক, এগুলা সবই আমরা এখানে পাবো, আমি লিখে দেখাচ্ছি। হ্যাঁ, আপনি ফার্স্টে এটাকে একটা মেটা লিখবেন। এটা মেটা ট্যাগ। মেটা ট্যাগ বলতে বোঝায় যেগুলো হচ্ছে আমাদের ব্রাউজারকে সে নির্দেশনা দিতে পারে, বুঝছেন? এখানে আমরা বলবো CARSCT, ঠিক আছে না, ক্যারেক্টার সেট। এরপরে আমরা এখানে গিয়ে বলবো কি, UTF-8। এই যে কথাটা বললাম, এই কথাটা বলার ফলে এখন আপনার এখানে বাংলা দিন, আরবি দিন, সকল ধরনের ল্যাঙ্গুয়েজে দেখাই দেবে। বলুন, নোটপ্যাডে সাপোর্ট করে না, সাপোর্ট করে দিব। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, একটু ওয়েট করুন। হ্যাঁ, আমরা এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ। হ্যাঁ, এটা একটা ট্যাগ। আমরা একটু প্যারাগ্রাফ নিবার জন্য এই ট্যাগ, এখানে যাই লিখেন না কেন কোনো কিছু কিন্তু ট্যাগের বাইরে যাবে না, সবকিছু একটা না একটা ট্যাগের মধ্যে নিতে হবে, তাহলে ওইটাকে নিয়ে কাজ করা একটু সুবিধা হবে। আমরা এইখানে যাচ্ছি, যাওয়ার পরে প্রথম আলোতে যে বাংলা লেখা পাবো, রাইট? আমরা একটু ধার ধুর করে নিয়ে আসি, এখন তো আমাদের পক্ষে লেখা সম্ভব না। আচ্ছা এখান থেকে আমি একটু লেখা নেই, এই যে লেখেন। ফার্স্টে আপনারা যখন এখানে লেখাটা দিবেন, এটা দেখতে এরকম হবে, লেখাটা দেখতে এইরকম হবে, বুঝছেন? তো এইটাকে আমরা আরেকটা কাজ করি, দেখেন অনেকটা ভেঙে অনেক দূরে চলে আসছে, তাই না? এখানে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে দেখেন ওয়ার্ড র্যাপ নামে একটা কথা আছে, এটা দিবেন, তাহলে আপনার ভিউর মধ্যে চলে আসবে। তো যখনই আপনার লেখাটা এরকম হচ্ছে, এখানে ইউনিকোড নামে একটা অপশন আছে। হ্যাঁ, ইউনিকোডের UTF-8 আছে না, এটাকে সিলেক্ট করে দেন। সিলেক্ট করার পরে এই উপরে যে লেখাটা আছে ওটা থাকলো। আমরা এখানে আরেকটা প্যারাগ্রাফ নেব, এর মধ্যে আমি এখন কিছু বাংলা লেখা দেব।
এর মধ্যে এখন কিছু বাংলা লেখা। দেখেন এখন কি ডিফারেন্টটা দেখতে পাইলেন? আসছে বাংলা লেখা? শুরু হবে পরের হ্যাঁ এই যে পরের প্যারাগ্রাফ একটা লিখলাম না হ্যাঁ। চুক্তি ও বাসন করে থেকে আচ্ছা, উপরে থেকে কিভাবে আসলে আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এটা তো ওখান থেকে নিয়ে আসেন তুমি আমি কপি করে নিয়ে আসছি, এখানে দিচ্ছি। এইখানে যখন আমাদের ইউটিউব 8 দিছিলাম না, তখন আমাদের শুধু এখানে কোশ্চেন মার্ক চলে আসছে, রাইট? তো আমি তারপরে ইউনিকোডে গিয়ে ইউনিকোড 8 সিলেক্ট করে দিয়ে আসছি। এখন এইখানে আমি একটা ট্যাগ নিচ্ছি। ট্যাগের নাম কি দিব? প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগকে সংক্ষেপে কি লেখা হয়? পি ট্যাগ। এর মধ্যে এখন আমি যে কন্টেন্টটা কপি করছি ওটাকে এখন পেস্ট করে দিচ্ছি। কি করে দিব? এই যে পেস্ট আছে, পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এখন আপনি এটাকে রিলোড করেন। রিলোড করলে চলেন তো দেখা যাক কি দেখান। দেখেন একটা শুধু কোশ্চেন আসছে আর একটা বাংলা লেখা। তাহলে বাংলা নিয়ে আসতে পারবেন না? হ্যাঁ, ভাই এইভাবে নিয়ে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা ক্যারেক্টার সেটটা তো বুঝতে পারলেন, সিনট্যাক্সটা দেখলেন, ক্যারেক্টার সেট দেখলেন। সেভ আইকন জিনিসটা কি? অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক আকর্ষণীয় একটা জিনিস। হ্যাঁ হ্যাঁ, ক্যারেক্টার সেটটা দেখলাম। ঠিক আছে, এখন ফেভ আইকন বলতে যেটা বোঝানো হচ্ছে, এইখানে আসেন, এটা আমরা প্রথম আলোর হোম পেজে যাই। প্রথম আলোর হোম পেজে আসলে আপনি একটা জিনিস খেয়াল করবেন, একটা অ্যাড খেয়াল করা যাবে না, অ্যাড না, এইখানে দেখেন একটা সূর্যের মতো একটা আইকন জ্বলে। সূর্যের মতো একটা আইকন জ্বলে না? এটা কিন্তু প্রত্যেকটা সাইডে দেখেন। আর জিমেইলে একটা খাম আছে, আমাদের আগে যে দেখতাম চিঠি নিয়ে আসতো যে খাম না, জিমেইলে একটা খাম। এই যে W3 স্কুলে একটা গ্রিন কালারের মতো সাদা একটা W3, এখানে একটা W3 এইখানে লেগে, কিন্তু আমাদেরটাই নাই। সবগুলো থাকে না, কিন্তু আপনারা শিখে রাখেন, আমরা আমাদের অন্যটা ইউজ করার জন্য যে আমরা শিখবো না, ঠিক তেমনটা ওইখানে দিব। দেখেন আমি কোথায় দেই, শুধু একটু দেখার চেষ্টা করেন। তো এই যে আইকনটা, এই আইকনটা আমরা এখন সেট করব। তো এদের তো আইকনের জন্য একটা ইমেজ আছে, ইমেজ থেকে সেট করতে। এখন আমরা কোন ইমেজ সেট করব বলেন? না না, আমি একটা আগে ইমেজ একটা ডাউনলোড করে একটু লোগো, যে কোনো একটা লোগো নিয়ে আসি। হ্যাঁ, ধরেন আপনারা আপনাদের কোম্পানির একটা লোগো ক্রিয়েট করছেন। এখন এই লোগোটাকে আপনাদের এই সেভ আইকনে সেট করবেন। কিভাবে সেট করবেন সেই জিনিসটা আমি একটু দেখিয়ে দিই। অ্যাপেলের জিনিসটা আমরা সেট ফান্টা এটা, আচ্ছা BMW সেলার, এটা বলতেন BMW সেট করে দিও। তাহলে একদিন না একদিন আমাদের BMW গাড়ি হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, এটাকে ফার্স্টে আমাদের কপি করতে হবে বা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আমাদের কোন ফোল্ডারে নিয়ে যাব? আমাদের ইমেজে রেখে, ঠিক আছে, এইখানে নিয়ে আসে। এটাকে আমরা একটু রিনেম করে নিই। রিনেম করে এটা কি লিখবো? SSV, যে কোনো নাম আপনারা দিতে পারেন। এটাই যে দিতে হবে ঠিক তেমনটা না, এটা আমাদের দেওয়া হয়ে গেল। এখন আমরা দেখে আসি আমাদের ইমেজটা নামছে কি না। আমাদের পিসিটা একটু স্লো করে, এই যে আমাদের ইমেজটা আসছে না, এইটাকে এখন আমাদের সেভ আইকন তৈরি করতে হবে। এখন এত ছোট করে তৈরি করা, ওইটাকে কিন্তু আমাদের এখন ফটোশপ দিয়ে ছাড়া উপায় নেই, তাই না? কিন্তু অনলাইনেও কিন্তু আমাদের একটা ওয়ে আছে, অনলাইন থেকে আমরা ওইটাকে সেভ আইকন আকারে ছোট করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, দেখেন যাদের ফটোশপ থাকবে তারা তো ছোট করেই নেবেন ফটোশপ দিয়ে, আর যাদের অনলাইন থেকে করা দরকার অনলাইন থেকে করে নেবেন। আমি অনলাইনটাই দেখে দিচ্ছি। সেভ আইকন জেনারেটর, সেভ আইকন মোবাইল দিয়ে একটা পিক তুলে নিলাম, একটা খাতার মধ্যে লোগো বানানোর পর তারপর এটা ক্রপ করে। হ্যাঁ, এটাও হবে। এই যে দেখেন সেভ আইকন এন্ড অ্যাড আইকন জেনারেটর, এই সাইডটায় যাবেন। যাওয়ার পরে দেখেন ওই কি বলে, ওই বলছে যে চুজ ফাইলটাকে চুজ করে দিতে বলতেছে। তো ঠিক আছে, চলেন আমরা এখানে যাওয়ার পরে আমাদের ফাইলটা কই আছে? এইটা না, এইখানে গিয়ে এই যে আমাদের ফাইলটা না, এই ফাইলটাকে আমরা ই করে দিলাম। এখন এইখান থেকে দেখেন কিছু অপশন এখানে দেওয়া আছে দুইটা, একটা জেনারেট আইকন ফর ওয়েব, অ্যান্ড্রয়েড, মাইক্রোসফট, অনেকগুলো অপশন। এতগুলো আমাদের দরকার নেই, শুধু 16x16 favicon.ico
এইটা হলেই আমাদের হবে একটা এইখানে যে ইমেজগুলো আছে না এগুলার মাপ 16x16 বুঝছেন? আমরা যেটা ডাউনলোড করছি ওই আকারে হবে এটা। হ্যাঁ ওই ছবিটাই ঠিক এই আকারে হয়ে যাবে, একদম ছোট হয়ে যাবে। আমি জেনারেট এটা দিলেও পারবেন, সমস্যা নেই। এটা দিলে অনেকগুলো হয়ে যাবে, আমাদের অতগুলো দরকার নেই। 16x16 favicon.ico। এখন আমি বলছি ক্রিয়েট favicon। এখন হয় কিন্তু এটাকে favicon-এ ক্রিয়েট করে ফেলবে। শুধু favicon-এ ক্রিয়েটই করবে না, সে আমাদের একটা কোডও দেখেন জেনারেট করে দিবে, বুঝছেন? এইখানে দেখেন সে কিন্তু আমাদের একটা কোডও জেনারেট করে, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ। এই কোডটাকে আমাদের ফার্স্ট এখান থেকে কপি করে নিতে হবে। ইমাম ভাই, এটাই। আমরা এটা কিভাবে করলাম বুঝতে পারতেছেন? আমরা একটা favicon জেনারেটর সাইডে গেলাম, আমরা সার্চ দিলে অটোমেটিক্যালি চলে আসবে। এই যে এখানে দেখেন দেখা যাচ্ছে। এরপরে এটাকে আমরা এই কোডটা এখান থেকে নিব, নেয়ার পরে আমাদের যে ক্যারেক্টার টিউটোরিয়াল এটা আছে না, এটা নিচে বা উপরে দিলেও সমস্যা নেই, আপনার উপর নিচ করে অতটা প্রবলেম করবে না। আমরা কোডটাকে এখানে রেখে দিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ইয়াসিন ভাই, এই যে কোডটা আমাদের এখানে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা দেখেন অন্য ইমেজগুলো থেকে এটার বৈশিষ্ট্য কি? মানে ইমেজের কোডটা দিয়ে দিবেন, তারপরে এটা আপনার ফাইলে কানেক্ট করলে তারপর এটা শো করবে। হ্যাঁ হ্যাঁ, এই যে ইমেজটাকে এখন আমাদের এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এই যে দেখেন আমাদের ডাউনলোডের এই যে অপশন আছে না, এইখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নেব। দেখেন এই ইমেজ, হ্যাঁ এই ইমেজটাও কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে। এখন এটাকে আমরা এখান থেকে কাট করে নিচ্ছি। কাট করে নিয়ে ইমেজটাকে কিন্তু ঠিক আমরা যে ফোল্ডারে কাজ করতেছি এইখানে কিন্তু রাখতে হবে, অন্য কোনো জায়গায় রাখলে কিন্তু হবে না। রাখছে না এখানে? এইখানে যে favicon.ico এইখানে ঠিক রাখতে হবে। রাখার পরে এখন যদি এটাকে আমরা রিলোড করি, বলেন তো আসবে কি আসবে না? আসবে না, আসবে না। আরো একটা কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে? আরেকটা, এই যে favicon.ico আছে না, এটার সামনে দেখেন একটি স্ল্যাশ, স্ল্যাশটাকে তুলে দেয়। এখন সেভ করেন। এখন এটাকে আমরা রান করি। এই যে দেখেন তো এখন আপনার এখানে চলে আসছে না একটা আইকন। এখন দেখেন তো কেস করে দিবে। হ্যাঁ, পান্তা দেখলে কেস করে দিবে। ডাইরেক্ট আমরা সার্ভারে চলে যাই। আমাদের তো এটা মেশিনে, আমাদের নিজস্ব পার্সোনাল মেশিনে আছে, টেস্ট করতেছি, শিখতেছি আমরা, বুঝছেন? তো আমাদের এই যে favicon-এর জেনারেটর চলে আসলো। এরপরে আমরা আর একটা জিনিস শিখি, কিছু ট্যাগ শিখি আর এলিমেন্ট অ্যাট্রিবিউট নিয়ে একটু ডিসকাস করি। একটা ট্যাগ শিখবো যেটার নাম হেডার ট্যাগ, HTML এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাগ। এই কোশ্চেন লেখা এগুলো আমি মুছে দিচ্ছি, আপনাদের শুধু দেখাইলাম। মুছে দিলে আমাদের কোনো ক্ষতি হবে না, শুধু আপনাদের আসল জিনিসটা দেখাই দিলাম। হ্যাঁ, কোথা থেকে কি করতে হবে, যা যা যেদিন যা দেখাবো এই ফাইলগুলো অ্যাটলিস্ট একবার হোক দুইবার হোক প্র্যাকটিস করবেন, পরের দিন পেন ড্রাইভে করে নিয়ে আসবেন। তাহলে আমার দেখলে সুবিধা হবে, কি বুঝতে পারলেন কি বুঝতে পারলেন। বাসা থেকে পেন ড্রাইভে করে কি নিয়ে আসবো, যেটা প্র্যাকটিস করবেন আমি দেখাই দিব, একদম সবকিছু দেখাই দিব। আমার পিসিতে এটা রেকর্ড করা যাবে? পিসিতে তো ক্যামেরা নেই। না না, রেকর্ড করতে হবে না তো, আপনার ফাইলটা নিয়ে আসলেই হবে, আমার তো এই ভিডিও দেখতে হবে না। ও আচ্ছা, আপনি শুধু ডকুমেন্ট নিয়ে আসবেন, বুঝছেন? এই দেখেন আমরা এখন কি একটা ট্যাগ নিয়ে ডিসকাস করতে চাচ্ছি না? ট্যাগটার নাম কি? হেডার ট্যাগ। হেডার ট্যাগটা আসলে কি? হেডার মানে কি? হেডার বলে আমরা সাধারণত বুঝি মাথা, এটা আসলে মাথা। এটা হচ্ছে ওয়েবের ভাষায় এটাকে আমরা যে কোনো একটা কিছু শিরোনামকে বোঝাই, বুঝছেন? যেমন আমরা পত্রিকা যখন পড়তে যাই, প্রত্যেকটা পত্রিকার খবরে একটা কিন্তু হেডলাইন থাকে, তাই না? হেডলাইন থাকে, হেডলাইনে একটা শর্ট কথা থাকে, ওইটা থেকে আমরা বুঝে নিই এখানে কি টাইপের লেখা আছে। ওইটাই হচ্ছে আমাদের হেডার। হেডার অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট, অনেক গুরুত্বপূর্ণ একটা ট্যাগ আমাদের HTML এর। এটা সাধারণত H1, H2, H3 এরকম 6টা আছে। জি, H7 আছে, H12 পর্যন্ত দেওয়া যায়, কিন্তু H6 এর যে মাপটা আসে H12 পর্যন্ত একই মাপ আসে, একই মানে H6 এর যে H12 পর্যন্ত একই, যার জন্য আমাদের H6 এর পরে আর কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, H1টা কি হবে? বেশি বড় হবে, H2টা তার থেকে একটু ছোট হবে, H3টা তার থেকে একটু ছোট হবে,
হেডলাইটটা ফোরটা, হ্যাঁ তার থেকে একটু ছোট হবে। এখন আপনার যে মাপের হেডলাইটটা আপনার কাজের জন্য দরকার ওইখান থেকে চুজ করে নিতে পারেন। তো আমরা 6টা ট্যাগে একটু টেস্ট করি, 6টা ট্যাগে দেখি। এতটুকু তো বুঝতে পারছেন হ্যাঁ ইয়াসিন ভাই? এতটুকু বুঝতে পারছেন না? প্র্যাকটিস করা হয়। প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে পারে এটাকে লিখতে হবে। এই দেখেন H1 2 3 4 চলে আসছে না 5। আমরা কি দেবো H1। আপনাকে কিন্তু হেডার 1 এগুলো লিখতে হবে না, H1 লিখলেই হবে। জি ভাইয়া। আমরা যে ফটোশপে কাজগুলো করবো, যে ফুলটা ক্রপ করবো, হ্যাঁ। সিএসএস দিয়ে তো ছবি কাজ করা যায়। কি দিয়ে? হাইট, ওয়েট, হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে করবে। কোনো দেখতে হয় সিএসএস ফটোশপটা কেটে দিই। এখানে ফটোশপ দিয়ে ইমেজের কাজ করতে এমন লাগবে না। ওই যে ক্রপ করার সময় যখন সাইজ লেন্থ ঠিক করবো, উইথ, হাইট, ও, ওটা আপনার ফটোশপ থেকে কেটে নিয়ে আসবেন। কেটে নিয়ে আসার পরে এইখানে এখন যে মাপের লাগবে এইখান থেকে ওই ইমেজটার মাপটা এখান থেকে কন্ট্রোল করে দেবেন। বুঝছেন? দুইটাই সমান্তরালে আপনাকে ইউজ করতে হবে। ওইখান থেকে শুধু ইমেজটা আনতে হবে, হাইট ওয়েটটা আপনার এইখান থেকে সিএসএস এর মাধ্যমে কন্ট্রোল করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে কেটে করা যাবে। হ্যাঁ কেটে বসা দিতে পারবেন। আচ্ছা ওইটা যখন আসবো ওইটা আপনার তখন দেখা দেওয়া হবে। দেখেন আমরা এটাকে বলছি কি হেডিং, হেডিং 1 ট্যাগ। এরপরে আমরা কয়টা নিব? কন্ট্রোল ডি প্রেস করলে কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে যাবে, বুঝছেন? মানে আরেকটা লাইন হয়ে যাবে, দেখছেন? কন্ট্রোল ডি, এটাকে আমরা বলছি H2, H2 আর একটু ছোট হবে, H2। কন্ট্রোল ডি প্রেস করলাম, কয় নাম্বারটা আসলো? H3, H3, এটাকে আমরা বলছি 3। এটা একটা, এটা এটা একটা, এটা একটা, 6টা হয়ে গেছে। এটাকে আমরা বলছি 4। এইখানে কিন্তু আমাদের কি দিতে হবে? 4 দিতে হবে। এই 4টা কিন্তু এটা ম্যান্ডেটরি না, বুঝছেন? এখানে আমি শুধু লিখে দেখাচ্ছি এই এটা এটা। এখানে কন্টেন্ট চেঞ্জেবল, আপনাদের নামও দিতে পারেন ট্যাগের ভিতরে যে ট্যাগের ভিতরে। মোর ট্যাগ, আচ্ছা এটা ট্যাগ 5 5 এইখানে আমরা বলছি কি 5। এইখানে আমরা কি বলবো? 6। এখানেও আমরা বলবো 6। এটাকে আমরা বলে দিচ্ছি কি 6। দেখেন এটাকে যদি এখন রিলোড করি ঠিক 6টা জিনিস এরকম দেখতে পাবো। আসছে না? দেখেন আউটপুটে দেখেন ছোট 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 করে ছোট একদম লাস্টে যে ছোট, এরপরে H7 H8 এইভাবে H12 পর্যন্ত দিলে ওই H6 এর মতোই হবে, যার জন্য H6 এর নিচে আর যা হবে না। সাধারণত এই হেডিং টেক্সট 6টা ধরা হয়, কিন্তু আছে কিন্তু 12টা, আছে 12টা। আর এইখান থেকে এখন আমরা মেইনলি ইউজ করব কোনটা? আপনি কিন্তু যখন সিএসএস ইউজ করবেন, সিএসএস ইউজ করার সময় যে H6 দিছি না, H6 সবচেয়ে ছোট হয়ে গেছে না, সিএসএস ইউজ করে এই H6 কে আপনি H1 এর থেকে বড় বানাতে পারেন। ফন্ট সাইজ বড় করে দিলে অনেক বড় হয়ে যাবে, বুঝছেন? অনেক বড় করা যাবে। তবে এখন এর মধ্যে থেকে সবচেয়ে বেশি ইউজ করা হয় H3টা। H3টা সবচেয়ে বেশি ইউজ করা হয়। এই ট্যাগটা অবশ্যই মনে রাখবেন। কাজের ক্ষেত্রে লেখা বা হেডিং এর কত বড় হবে সেটার উপর ডিপেন্ড করে এখান থেকে একটা চয়েস করে নেওয়া হয়। সেটা H4 হতে পারে, H3 হতে পারে, H2 হতে পারে, বুঝছেন? আমরা যেগুলো লিখি 11 নম্বর ট্যাগ, এটা কোন কোনটা কোনটা? যেমন আমরা ওয়ার্ডে লিখি না, তখন 11 নম্বর ট্যাগ, ওইটা এখানে কোন কোন ফন্টের মধ্যে থাকে? আচ্ছা 11 অথবা 10, তাই না? ওটা আপনি শিখতে পারেন। তার থেকে যতই বাড়াবেন আপনাদের যে উপরে দিকে যাবে। এতটুকু বুঝতে পারলেন? আরো কিছু দেখাবো না, এতটুকু থাকবে। আর দুইটা জিনিস নিয়ে ডিসকাস করি, দুইটা জিনিস আর আছে। দেখেন এই দুইটা জিনিস নিয়ে ডিসকাস করি। এই একটা হচ্ছে এলিমেন্ট, একটা অ্যাট্রিবিউট। এলিমেন্টটা খুবই ইজি একটা জিনিস, এলিমেন্টটা খুবই ইজি একটা জিনিস। এখানে আমরা এলিমেন্ট এখানে অলরেডি আমরা ইউজ করছি। এলিমেন্ট কোনটা? ট্যাগের মধ্যে যে জিনিসগুলো থাকে এগুলোকে বলা হয় এলিমেন্ট। দুই পাশে ট্যাগ আর মধ্যে যে জিনিসটা থাকবে এটাকে বলবো। এলিমেন্ট লেখা এই যে এইখানে এলিমেন্ট কতটুকু এইটুকু
বুঝছেন? এটা হচ্ছে এলিমেন্ট, এটা হচ্ছে ট্যাগ। অ্যাট্রিবিউট কোনটা? অ্যাট্রিবিউট এখানে একটু কম ইউজ করছি, তবে ইউজ করা হয়েছে এখানে। অ্যাট্রিবিউট হচ্ছে আপনি যে মেটা, এই যে ক্যারেক্টার সেট লিখছি না, এই জিনিসটা একটা অ্যাট্রিবিউট, এইটা একটা অ্যাট্রিবিউট। আমি আরেকটা অ্যাট্রিবিউট এখানে লিখি, ওটা ট্যাগ না। ট্যাগ একটা জিনিস, ট্যাগ একটা জিনিস, ট্যাগ হচ্ছে মেইন। দুইটা ট্যাগের মধ্যে যে জিনিস থাকে সেটা এলিমেন্ট। আর ট্যাগের মধ্যে, ট্যাগ বলতে সিঙ্গেল ট্যাগের মধ্যে, একদম মধ্যে, এই যে এখানে ভিতরে এইটা যেটা থাকে সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট। যেমন HTML, এটার আমরা একটা কি বলবো, LANG, মানে ল্যাঙ্গুয়েজ, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। এইখানে আমরা গিয়ে বললাম কি EN-US, মানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, US ইংলিশ। এই যে এখানে আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে EN-US ল্যাঙ্গুয়েজ, বুঝছেন? এই যে ব্যাপারটা, এটাই কিন্তু আমরা এখানে লিখলাম। এই জিনিসটাই হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। অর্থাৎ যে হ্যাঁ, অ্যাট্রিবিউট না, অ্যাট্রিবিউট একের অধিকও হতে পারে। যখন আমরা ধরেন একটা ইমেজ নিব, ইমেজের কি হয়, ইমেজের মধ্যে একটা সোর্স লিখতে হয়, ওটা একটা অ্যাট্রিবিউট। ইমেজের মধ্যে আপনি কি লিখলেন, একটা হাইট দিলেন, হাইট একটা অ্যাট্রিবিউট, একটা ওয়াইড দিলেন, ওয়াইড একটা অ্যাট্রিবিউট। তাহলে কয়টা অ্যাট্রিবিউট হয়ে গেল? তিনটা। এই অ্যাট্রিবিউট একের অধিক হতে পারে, এই জিনিসটা। এইটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, অর্থাৎ ট্যাগের ইনসাইডে যে জিনিসটা থাকবে সেটা অ্যাট্রিবিউট। আর স্টার্টিং ট্যাগ, ক্লোজিং ট্যাগের মধ্যে যে কন্টেন্টগুলো থাকবে সেটা হচ্ছে এলিমেন্ট। এইটাই ছিল আজকে আমাদের ডিসকাশনের ফার্স্ট ডে। এইখানে দেখেন প্রত্যেকটা জিনিস আমাদের। এটুকু নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে? অ্যাট্রিবিউটের সমস্যা? আচ্ছা, অ্যাট্রিবিউটটা আচ্ছা, এটাকে ল্যাঙ্গুয়েজ লেখার কারণ হচ্ছে, মেইনলি এখানে ল্যাঙ্গুয়েজ লেখার কারণ হচ্ছে আপনাদের অ্যাট্রিবিউটটা বোঝানো। এইখানে ল্যাঙ্গুয়েজ লিখলে এইখানে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে সে ইংলিশটাকে চিনবে, এমনিতেই সে ইংলিশ ধরবে, ডিফল্ট হিসেবে সে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ধরবে। আর যেহেতু ইউটিউব ক্যারেক্টার CIDC এটা থাকার ফলে যে ল্যাঙ্গুয়েজটাই দিবেন সেটাই আপনি ধরে নেবেন, কোনো ঝামেলা হবে না। আর ট্যাগের মধ্যে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। যেমন এইখানে কিন্তু আমাদের একটা অ্যাট্রিবিউট আছে, ক্যারেক্টার সেট ইউটিউব।